আমি আপনাকে কয়েকটা জায়গায় প্রশ্ন করব, যেহেতু আপনার বিস্তৃত এরিয়ায় কথা বলার জায়গা আছে। প্রথমেই আপনি 4টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, পাট মন্ত্রণালয়। আপনার অভিজ্ঞতা একটু খুব সংক্ষেপে জানতে চাই, কোন মন্ত্রণালয়ের অভিজ্ঞতা আপনার কেমন? দেখুন, আমি প্রথমে কিছুদিন বোধহয় 8-9 দিন ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল অত্যন্ত চ্যালেঞ্জের। আহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবসময় একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে, কিন্তু ওই সময়টা ছিল দুর্দান্ত চ্যালেঞ্জের। বিকজ আপনারা জানেন যে ঠিক তার কয়েকদিন আগে যে ঘটনা ঘটিয়েছে, পুলিশের মধ্যে ইনভলভ ছিল, অল ল এনফোর্সিং এজেন্সিজ ইনভলভ ছিল, প্রায় 1400 যা প্রাণহানি হয়েছে। আহ সবকিছু মিলিয়ে 5 আগস্টের পরে পুলিশ একরকম ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। পুলিশকে দেখাই গেল না কোথাও, না থানায়, না রাস্তায়, না কোনো কার্যক্রমে। দারুণ অরাজকতা চলছিল 5 থেকে 8 তারিখ পর্যন্ত। যখন আমি ওথ নিলাম 9 তারিখে, 8 তারিখে ওথ নিয়ে 9 তারিখে আমি পুলিশ আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম। সেখানে একটা পর্যালোচনা করে দেখলাম যে কোথায় কি। তখন জানলাম যে পুলিশ নট ইন্টারেস্টেড টু কাম আউট। তারা কোনোভাবেই আন্ডার নো সার্কামস্টান্সেস তারা এই পুলিশের কাজ করবে, বা তারা থানায় অথবা রাস্তায় থাকবে। কিছু কিছু থানায় যারা ছিল তারাও কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল না। অনেকগুলো থানা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অনেক পুলিশ হত্যা করা হয়েছিল। আপনি জানেন উত্তরবঙ্গে একটা জায়গায় 19টি পুলিশ, যেখানে অন্তঃসত্ত্বা মহিলাও ছিলেন, তাদেরকে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এইসবের পরে। এবং পুলিশ যে কর্মকাণ্ডটা চালিয়েছিল এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত, সমস্ত কিছু মিলিয়ে তাদের মনোবল একেবারে ভেঙে গেছে। একই সাথে পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা একেবারে বলতে গেলেন, আমরা বাংলা যেটাকে বলি তলানি, একেবারে 0 পয়েন্টে চলে গিয়েছিল। এবং এই পুলিশকে বাইরে আনার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল এর মধ্যেই। এমনকি ইন্সপেক্টর জেনারেল পর্যন্ত পুলিশের সাথে কথা বলতে পারেন, কোনো অনুরোধ রাখতে পারেননি। আমাকে আমাকে যখন এই সব ঘটনা বলা হলো, তখন আমি ডিসাইড করলাম যে আমি সরাসরি পুলিশের সাথে কথা বলবো, ডাকবো। আমার একটা ভয় ছিল যে আমার ডাকে সাড়া দেবে কি দেবে না, কিন্তু আমার ডাকে সমগ্র পুলিশ সাড়া দিয়েছিল। বহু আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে তাদেরকে ডেকেছিলাম, সব র্যাঙ্কের প্রতিনিধি। তাদের সাথে প্রায় 3 ঘন্টা আমি কথা বলেছি, 3 থেকে 4 ঘন্টা। তাদের অনেক দাবি দেওয়া ছিল, এই দাবি দেওয়াগুলো নিয়েও আমি কথা বলেছি। এবং আলটিমেটলি তাদেরকে বলেছি যে যা কিছু ঘটেছে সেটাকে পিছনে ফেলতে হবে এবং আমাদেরকে এই দেশকে বাঁচাতে হবে। একরকমের মোটিভেশন লেকচার দিয়ে আমি পুলিশকে রাজি করিয়েছিলাম 4 ঘন্টা পরে যে তারা কাজে যোগদান করবে। তবে তাদের দাবি দেওয়া ছিল, সেগুলো আমি বলেছি। পর্যায়ক্রমে দাবি দেওয়াগুলো আমি দেখব। তো খুবই কঠিন ছিল। পরের দিন সকালে পুলিশ বেরোলো, কিছুটা জড়তা ছিল তাদের মধ্যে। আড়ষ্ট অবস্থায় আমি নিজে, বিশেষ করে ট্রাফিক পুলিশের জায়গায়, আমি নিজে গিয়ে ট্রাফিক পুলিশের সাথে দাঁড়িয়ে কথা বলেছি, তাদের মনোবল কে চাঙ্গা করার চেষ্টা করেছি। আসলে পুলিশ টোটালি মনোবল হারিয়ে ফেলেছিল এবং তারা জনসম্মুখে বা জনগণকে ফেস করার মতো মনোবলও তাদের ছিল না। সেটা আমাকে এই কয়েকদিনে করতে হয়েছিল এবং সেটাই ছিল আমার ওদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ আল্লাহর রহমতে আমি যতদিন ছিলাম ততদিনে আমি মোকাবেলা করতে পেরেছি। এই যে পুলিশের মনোবল ফেরাতে আপনি কাজ করলেন এমন একটা নজিরবিহীন একটা খারাপ অবস্থায়, তারপরে এই যে আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারপরে সরিয়ে দেওয়া হলো কিছু ঘটনা, সেগুলো আমরা জানি, আগের একটা অনুষ্ঠানেও কথা হয়েছে। তারপরে কি আপনার মনোবল ভেঙেছিল যে এত মানে এফোর্ট দেবার পরেও এরকম একটা ঘটনা? না, আমি তো আপনাকে এর আগের আপনার প্রোগ্রামে বলেছি যে আমি থাকতে চেয়েছিলাম না। আমি 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 সরাসরি আমাদের প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে আমার জন্য যদি আপনি কোন রকমের এম্বারাস হয়ে থাকেন, আই অলসো ফিল এম্বারাস, আই বেটার লিভ। এবং আমি ওনাকে বলে আমি যখন লিভ করে
বসা থেকে উঠে বেরোচ্ছিলাম তখন তিনি আমাকে টেনে ধরলেন, বললেন যে এই সময়ে এই অবস্থায় আমাকে তো ওনার প্রয়োজন। হুম। যেটা ঘটেছে এটা একটা ভুল বোঝাবুঝি, অনেকে ভুল বুঝেছে, সেই জন্য তারা অনেক হইচই করেছে, যেটার কারণে উনি কারণ বললেন যে এই কারণেই আমি চাচ্ছিলাম যে আহ, উনি চাচ্ছিলেন যে আমি যাতে একটু নিভৃতে থাকি কিছুদিন, তারপরে আমি উনি আমাকে যে দায়িত্ব দেবেন। তো আমি তারপরেও রাজি হচ্ছিলাম না, কিন্তু উনি অনুরোধ করেছিলেন বলে, কারণ তার মতো একজন ব্যক্তিত্ব যিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন অনুরোধ করেছেন, এবং সেই অনুরোধ থেকে আমি রেখেছিলাম। যদিও আমার খুব কষ্ট হয়েছিল সেই অনুরোধ রাখতে, কারণ তারপরে উনি আমাকে একটা এমন মন্ত্রণালয় দিলেন যেখানে ভার্চুয়ালি কোনো কাজ ছিল না বলতে গেলে। তারপরে আমি সেখানে চেষ্টা করেছি পাট ও বস্ত্র মন্ত্রণালয়, আমি চেষ্টা করেছি পাটকে রিভাইভ করার জন্য। আমি 1, 2, 3 মাস যতদিন ছিলাম ওখানে একক মন্ত্রণালয় হিসাবে আগস্ট টু বোধহয় আগস্টের শেষ পর্যন্ত ওই মন্ত্রণালয়ে আমি একক হয়েছিলাম। আমি এই কয়েকদিনের মধ্যেই চেষ্টা করেছি এই মন্ত্রণালয়ের পাঠকে রিভাইভ করার জন্য, এবং এখনো যারা এটার সাথে জড়িত তারা জানেন এই কয়েকদিনে আমি কি পরিকল্পনা করেছিলাম যে আমাদের দেশের যে হারিয়ে যাওয়া যে গৌরব বা সোনালী আঁশ, এটাকে কিভাবে রিভাইভ করা যায়। জি। তারপরে ওটার সাথে সাথে আমাকে 28 অগস্টে আমাকে বলা হলো নৌ মন্ত্রণালয় টেক ওভার করার জন্য। তখন আমি নৌ মন্ত্রণালয় টেক ওভার করলাম। তার কয়েক মাস পরে, কারণ তখন আরেকটি ক্রাইসিস শুরু হয়েছিল বাংলাদেশে। সেই ক্রাইসিসটি ছিল গার্মেন্ট ইন্ডাস্ট্রির শ্রমিকদের আন্দোলন। বিশেষ করে বেক্সিমকো অচল হয়ে যাওয়াতে বেক্সিমকোর প্রায় 28 থেকে 30 হাজার শ্রমিক প্রতিদিন রাস্তায় ব্যারিকেড দিয়ে, আগুন দিয়ে, বিভিন্ন ফ্যাক্টরিতে হামলা করছিল এবং পুরো অচল অবস্থা হয়ে গেছিল। এবং এটাও দেশের জন্য একটা অত্যন্ত অচল অবস্থার দিকে দেশ চলে যাচ্ছিল শ্রমিক অসন্তোষের কারণে। আর এর মূলে ছিল মেক্সিকো, যার কর্ণধার জেলে সালমান এফ রহমান, আপনারা জানেন। তারপরে আমাকে এটার দায়িত্ব দেওয়া হলো, পাট মন্ত্রণালয় বাদ দিয়ে নৌ মন্ত্রণালয় রেখে এটার দায়িত্ব দেওয়া হলো শ্রম মন্ত্রণালয়। এবং আমি শ্রম মন্ত্রণালয়ে প্রথম দিকে গিয়ে টোটালি খেয়ে হারিয়ে ফেলেছিলাম। তারপরে আস্তে আস্তে কিভাবে এই শ্রমিক অসন্তোষকে চেক করা যায় সেগুলোর জন্য একটা কমিটি তৈরি হয়েছিল, যে কমিটি হেড ছিলাম আমি। এবং সেই কমিটির মাধ্যমে আমি আমার দৃঢ়চিত্ত সিদ্ধান্তের মাধ্যমে আস্তে আস্তে এই বিষয়টিকে নিষ্পত্তি করেছিলাম। এবং পরের দিকে তো আপনি জানেন যে একটা ভালো ম্যানেজ হয়েছিল শ্রম মন্ত্রণালয়, এবং সেখানে বড় কাজ ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ লেবার অ্যাক্ট। এটা করতে আমার প্রায় 1 বছর লেগেছিল। ট্রাইপার্টিট মিটিং, টিসিসি বলে এই কমিটির মাধ্যমে মিটিং করে এই আপনার আইনটিকে পরিবর্তন করা ছিল, ম্যাসিভ পরিবর্তন করার জন্য, যেটা আইএলও নির্দেশিত ছিল। এবং আইএলওতে সাবমিট করার পরে আমাদের উপরে যে ইন্সপেকশনের খড়গটা ছিল সেটা অনেকটা শিথিল হয়েছে এখন। জি, তার মানে শ্রম মন্ত্রণালয়ে আপনি বেশ কিছু সফলতা আপনি নিজে অনুভব করেছেন, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটু কিছু এম্বারাসিং বিষয় ছিল। আপনি বলছিলেন যে ভুল বোঝাবুঝি শুধু শ্রম মন্ত্রণালয় নয়, একই সাথে আমি যে কাজ করেছি নৌ মন্ত্রণালয়, আসি একটু নৌ মন্ত্রণালয়ের কাজ প্রসঙ্গেও শুনবো। সেখানে অনেক কাজ আছে এবং সেখানে অনেক প্রশ্নের জায়গাও আছে। একে একে আসি। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাওয়ার সময় যে ভুল বোঝাবুঝিগুলোর কথা বলছিলেন, তার মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল, সেটি নিয়ে তো বহু কথা হয়ে গেছে। যে আপনার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন আপনি যে বলেছিলেন পুলিশের কাছে 7.62 রাইফেল আছে, কিন্তু সিভিলিয়ানদের কাছে কিভাবে আসলো, এই প্রশ্নটা করেছিলেন। এবং এই প্রশ্নটা করে আপনি তোপের মুখে পড়েছিলেন বলে আপনি নিজেও বলেছিলেন যে এটি নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অনেকেই ভুল বুঝেছে, অনেকেই পছন্দ করে না এই প্রশ্নটি। আপনি তারপরে স্পষ্ট করেছেন আর একটা আয়োজনে, পরে 6 মাসের মতো পরে সেনাবাহিনীর একটা আয়োজনে গিয়েও আপনি বলেছেন যে সিভিলিয়ানদের কাছেও এই
7.62 রাইফেল ছিল, এটি কিভাবে গেল একটা ইনকোয়ারি হওয়া দরকার। এই ইনকোয়ারিটা কি শেষ পর্যন্ত হয়েছে? না, আমার জানা মতে না। কেন হলো না? আমার জানা মতে না। কেন, সেটার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার পরে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ছিলেন। এটার উত্তর তো তিনি দিতে পারবেন যে কেন এই ইনভেস্টিগেশন করা হলো না। এই ইনভেস্টিগেশনটা খুব জরুরি ছিল, কারণ আমরা জানি আউটসাইড জ্ঞান যে পুলিশের কাছ থেকে এসব হাতিয়ার দিয়ে দেওয়া হয়েছিল ছাত্র দল, ছাত্রলীগ বলে শোনা যাচ্ছিল। কারণ এরা, আমরা মনে আছে যে যখন ছাত্র আন্দোলন একটা হচ্ছিল, যখন বাচ্চারা বেরোছিল নিরাপদ সড়কের জন্য, কিন্তু সেই হেলমেট বাহিনীরা পিটিয়ে দিয়েছিল। আপনার মনে আছে নিশ্চয়ই, ধানমন্ডির দেখি ধানমন্ডি না মোহাম্মদপুর এলাকায় সাত মসজিদ, সেখানে একটা বড় ধরনের, প্রতিবারই দেখা গেছে যে কোনো ক্রাইসিস হলেই পুলিশের সাথে এই ধরনের আপনার সিভিল পোশাকে হেলমেট পরে, অনেক সময় পুলিশের জ্যাকেট পরে তারা কিন্তু অ্যাকশনে গিয়েছে, লাঠি ছোড়া নিয়ে বাচ্চাদের পিটিয়েছে, মানুষকে পিটিয়েছে। এটা তো অহরহ চিত্র ছিল। ঠিক এবার ওই রকমই যেটা দেখেছিলাম এবং ভিডিওতে আসছিল, যে ঠিক ওই রকমই তাদের হাতে লাঠি নয়, তাদের হাতে এবার উঠলো পুলিশের যে রাইফেল, দ্যাট ইজ 7.62 চাইনিজ মডেল 39। এই রাইফেলটি পুলিশের যে রাইফেল, সেগুলো তাদের হাতে ছিল। তারাও এই গণহত্যার মধ্যে তারাও আপনার পার্টিসিপেট করেছে। এরকম ভিডিও আপনিও দেখেছেন নিশ্চয়ই, আমিও দেখেছি, এবং এর সাথে অনেক মানুষের চেহারা দেখা গেছে যাদের সাথে আমাদের মিল খুঁজে পাওয়া যায় না। তো আমি এই বিষয়টি ভেবেছিলাম যে এটা থাকলে আমি এটা একটা ইনকোয়ারি করবো, যে পুলিশের হাত থেকে কি কারো হুকুমে গিয়েছিল, না পুলিশ ইচ্ছা করে দিয়েছিল, না জোর করে নিয়েছিল। তো এটা আর আমি জানি না এরপরে এটা নিয়ে আর কোনো ইনভেস্টিগেশন হয়েছে কিনা। ইনভেস্টিগেশন ইনকোয়ারি হলো না, আপনি বললেন যে, কিন্তু মানে এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ একটা চিত্রের কথা আপনি খেয়াল করলেন, কিন্তু ধরেন এমন কোনো বিষয় আসলে লুকানো হয় যেটি একটা কোনো গোমর ফাঁস হয়ে যাবে, বা সরকার বিব্রত হয়ে যাবে, বা সরকারি দল এরকম, মানে সাধারণভাবে আমরা যেটা জানি, এই বিষয়টাকে এরকম চাপের মুখে মানে চেপে রাখা কেন হলো? এবং আপনি বললেন যখন, আপনি কেন তোপের মুখে বললেন? এই বিষয়টাকে আপনি কখনো অনুধাবন করেছেন যে এটি আসলে? আমি তোপের মুখে ঠিক বলবো না, আমি মিসকোটেড। এক পক্ষ মিসকোট করার চেষ্টা করছিল যে অ্যাকচুয়ালি পুলিশ গুলি করে নাই, অন্যরা গুলি করেছে, সেই অন্যরা অন্য পক্ষের লোক, এই ধরনের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল। বা সেই ব্যাখ্যাটা ঠিকই ঠিক, কারণ পুলিশের হাতে রাইফেল নেয়, এইটা নেয়, এটা কোত্থেকে আসলো, এই ধরনের ব্যাখ্যা যখন কেউ দেয়, তখন বলতে হবে যে মানে হয় আমি রাইফেল চিনি না, আর না হয় আমার চোখ অন্ধ ছিল, যে পুলিশের কাছে এই রাইফেল ছিল না, এই রাইফেল শুধু সিভিলিয়ানদের হাতে ছিল। তো এই ধরনের একটা যেটাকে আমরা বলি স্মোক স্ক্রিন, এটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছিল। সেই জন্য আমি বললাম যে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিছুটা আপনার বিকৃত করা হয়েছে, বিকৃত করে কথা বলা হয়েছে, যে জন্য আমি আরেকবার যখন সুযোগ পেলাম তখন ক্লিয়ার করে দিলাম বিষয়টা জি, আমার তরফ থেকে। জি, আপনি বলছিলেন যে ওই সেই সেনা আয়োজনের বক্তৃতায় আপনি বলছিলেন যে 4 তারিখ শাহিন কমপ্লেক্সের কাছে যখন ছিলেন, তখন আপনার কাছে একটি ফোন কল এসেছিল, আপনাকে বলেছিলেন ফোনে যে আপনি আর সামনে যাবেন না, কারণ আপনি স্নাইপারের টার্গেট। আপনি বুঝতে পেরেছিলেন যে ফোনটি আসলে গোয়েন্দাদের মধ্য থেকে এসেছে, আপনি সেটি ব্যাখ্যা করছিলেন। তাহলে মানে গোয়েন্দারা জানে যে প্রফেশনাল স্নাইপাররা আছে, কোথায় আছে, এবং তারা কারা সেটিও নিশ্চয়ই জানে। মানে ইনকোয়ারিটা নিশ্চয়ই খুব একটা জানাশোনা ব্যাপারই ছিল। আমি এটা 4 তারিখ নয়, 4 তারিখে তো আমরা একটা সম্মেলন করলাম, যেখানে আমি সরাসরি সেনা সামরিক বাহিনীকে রিকোয়েস্ট করেছিলাম অ্যাজ এ সিনিয়র রিটায়ার্ড অফিসার, যে আপনারা এই ধরনের উস্কানিমূলক কাজ করবেন না, আপনাদের কাজ দেশ রক্ষা, আপনাদের কাজ দেশের লোককে মারা নয়, সো ডু নট ফায়ার। এবং আমি সরাসরি প্রধানমন্ত্রীকে বলেছিলাম আপনি এরকম অর্ডার দেবেন না, যেই অর্ডার বা মানতে বাধ্য নয় সৈনিকরা, কারণ এটা লফুল অর্ডার নয়, কাউকে গুলি করে মেরে ফেলা আর্মির জন্য এটা লফুল অর্ডার নয়, যুদ্ধক্ষেত্রে অন্যরকম ব্যাপার।
সেটা পরে এটা নিয়ে অনেক হয়েছিল। তো ওই দিন রাতে এবং ওই দিন সারাদিনই বলতে গেলে আমরা আমরা যারা ছিলাম এক ধরনের নার্ভাস ফিল করছিলাম, কারণ আমাদের পিছনে আহ প্রচুর মনে হলো যে প্রচুর লোক লক্ষ্য করছে যে আমরা কোথায় যাই কি করি। আমি সেদিন বাসা থেকে বের হইনি। পরের দিন সকালে, পরের দিন 5 তারিখ সকালবেলা আমাদের প্রাক্তন আহ, আহ, সৈনিক সেনাবাহিনীর লোকজন তারা একটা প্রসেশন করতে চেয়েছিল যে 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 সংহতি করার জন্য। 5 তারিখে আপনি জানেন যে 6 তারিখে ঢাকা চলো একটা প্রোগ্রাম করেছিল, সেটাকে 4 তারিখের কথা বলার পরেই তারা একদিন আগালো। কারণ 4 তারিখের পরে কিন্তু যেটা লক্ষ্য করা গেছে যে সেনাবাহিনী আর সেরকম অ্যাটাকিং পোস্টারে ছিল না, তারাও রিল্যাক্স করে গেছে। ওই দিন আমাদের বিশেষ করে এই ডিওএইচএস থেকে যারা ছিলেন, চারিদিক থেকে এসেছিলেন, তারা আমাকে ডেকে নিয়ে গেলেন যে আমি যাতে এই প্রসেশনটা লিড করি বা সেখানে জয়েন করি, যেহেতু তার আগের দিন আমি এ ধরনের কথা বলেছি। আমরা গিয়েছিলাম, ওইখানেও কথাবার্তা বলেছিলাম। আমি দেখেছি সেনাবাহিনীর লোকজনও সেখানে ছিল, কিন্তু তারা আমাদেরকে একটা প্রোটেকশনের মধ্যে রেখে দিল। বৃষ্টি হচ্ছিল, প্রসেশনটা যখন শুরু হলো তো আমি হাঁটা শুরু করলাম ওদের সাথে। আমাদের উদ্দেশ্য ছিল যে প্রথমে আমরা জাহাঙ্গীর গেট পর্যন্ত যাব, তারপরে আমরা ফার্ম গেট পর্যন্ত যাব, ফিরে আসবো। এটা ছিল একাত্মতা ঘোষণার বিষয়টি, যে আমরাও ঢাকা মার্চের সাথে জড়িত। আপনি জানেন তার আগে এই সব ডিওএইচএস থেকে কিন্তু লোকজন বের হয়ে গেছিল সমর্থনে, ছাত্রদের সমর্থনে। ওই সময় আমি যখন শাহিন কমপ্লেক্স, আপনি চিনবেন কিনা জানি না, মাঝামাঝি জায়গায় যখন ক্রস করছিলাম তখন ওই টেলিফোনটা আমি পাই, এবং আমাকে বারবার অনুরোধ করা ছিল যে যাবেন না, কারণ এই ধরনের টার্গেট যদি একটা পায় তাহলে এই যে যে আন্দোলন এটা হয়তো অন্য স্রোতে চলে যাবে। তো সেই জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি পরিচয় দিলেন না, বললেন যে আমি আপনার শুভাকাঙ্ক্ষী, এটা বলে রেখে দিন। এবং তাতে আমার একটা ধারণা হয়েছিল যে সামবডি হু নোজ। এবং ওই দিনই কিন্তু অনেক কিলিং হয়েছে, আপনার আপনার টার্গেট শুটিং হয়েছে, খুঁজে দেখবেন। এইদিকে না হলেও ফার্ম গেট অনওয়ার্ড ছিল কিন্তু, এবং বেশ কয়েকটি ছাত্র নেতা কিন্তু মারা গেছে যারা যারা সামনে ছিল। একজনের ডেড বডি তো আমি দেখেছি, এবং যার দাফনের সময় দাফনের আগ পর্যন্ত আমি ছিলাম, সেটা বেনাপোলে এক এক ছাত্র নেতা। এবং তার যে আমাকে যে ছবিটা দেখালো স্টাল, যে এখানে শুট হয়েছে, পিছন দিক দিয়ে ভেঙে বের হয়ে গেছে। তো ওটা ছিল একেবারে আমরা যেটাকে বলি শার্প শুটার, অত্যন্ত দক্ষ প্রশিক্ষিত স্নাইপার, যার টেলিস্কোপিক সাইট যেখানে তিনি লাগাবেন ঠিক সেখান থেকে গুলিটা যাবে। তো সেরকম অনেকগুলো ঘটনা ওই দিন ঘটেছিল, তাদের কোনো সন্দেহ নেই। 5 তারিখে কিন্তু ম্যাক্সিমাম স্নাইপার শুটিং হয়েছে। এরকম শার্প শুটাররা কি আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনদের মধ্য থেকে বলে আপনার মানে আপনি বলতে পারেন? আপনি একটু আগে বলছেন ছাত্রলীগ ছাত্রদলকে দেওয়া হয়েছে কিনা, মানে কিভাবে গেল পুলিশের অস্ত্র সিভিলিয়ানদের কাছে, মানে এরকম প্রফেশনাল স্নাইপার আমাদের না, স্নাইপার কিন্তু বাইরের লোক নয়। স্নাইপার পুলিশের হতে পারে, অন্যান্য অর্গানাইজেশন হতে পারে, এমনকি সন্দেহজনক ভাবে হয়তো অন্যান্য এক্সপার্টরাও হতে পারে, হয়তো বাইরেরও কেউ থাকতে পারে, আই ডোন্ট নো। কারণ এগুলো তো ইনভেস্টিগেশনের ব্যাপার, ইনভেস্টিগেশন না করলে তো বোঝা যাচ্ছে না। কিন্তু এই ইনভেস্টিগেশন গুলো হয়নি। আমি মনে করি যদি ভবিষ্যতের বর্তমান সরকার এই ইনভেস্টিগেশন করতে চায় তাহলে খুব ভালো হবে, কারণ এটা ভবিষ্যতের জন্য একটা বড় ধরনের শিক্ষণীয়, বড় ধরনের বিষয় হয়ে দাঁড়াবে। এটাই একটা খুবই ফিসি বা মানে মানে অস্পষ্ট বা একটা কি বলবো, মানে সন্দেহের জায়গা তৈরি করে কিনা যে এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা পুরো অভ্যুত্থান নিয়ে এত কিছু হলো, সেখানে এইরকম একটা বিষয়কে একরকম চেপে যাওয়া হলো। এটি একটা মানে বিষয়টা আজব লাগে না? আমি আজকে এখন বলতে পারি, আমি কোনো এক ক্যাবিনেট মিটিং এ কিন্তু কথাটা উঠিয়েছিলাম।
এবং আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধও করেছিলাম যে টেক এ স্টেপ, এটা জানার দরকার আছে। আজকের জন্য না হলে ভবিষ্যতের জন্য জানার দরকার আছে। আজকের আমাদের জন্য না হলে ভবিষ্যৎ সরকারে যারা আসবেন তাদের জানার দরকার আছে যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন। আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আছে, কিন্তু এই বিএনপি তো 17 বছর সাফার করেছে, তারা গুম হয়েছে, তারা খুন হয়েছে। এবং এই যে ঘটনাটা ঘটলো, মানে এই ঘটনার তা তো ধরুন এটাকে আমি বলি লিডারলেস আপরাইজিং। এবং এই লিডারলেস আপরাইজিং হলো কিভাবে হলো, কেন হলো, এটা যদি, এবং এই ঘটনাগুলো আমার মনে হয় যদি এই সরকার বর্তমান জনাব তারেক রহমানের সরকার যদি সঠিকভাবে এটাকে ইনভেস্টিগেশন করে বের না করে, তাহলে তারা ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করবেন আমার ঠিক জানা নেই। জি, আপনি বলেছিলেন তবু আসলে হয় নাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা ইন্টারভিউতে আপনাদের তৎকালীন সহকর্মী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ছাত্রনেতা, তিনি বলেছিলেন যে তাদের যদি ৫ তারিখে পতন না হতো শেখ হাসিনার, তাহলে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি তাদের ছিল। মানে তাদের এই সশস্ত্র হয়ে ওঠাটা কীরকমভাবে ছিল, বা তাদের অস্ত্রশস্ত্রের উৎস কী ছিল, এগুলো কি কোনোভাবে কোনো জানাশোনা গেছে যে ছাত্র? না 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 না, এগুলো এগুলো তো শোনেন, অনেক সময় কি রেটরিক হয় যে ওই তারিখে ওটা না হলে আমি এটা করতাম, সশস্ত্র বিপ্লব করতাম। এখন সশস্ত্র বিপ্লব বলে দিলাম, কিন্তু এটা তো কোনো, তাও আমি তো বলতে পারি যে 5 তারিখে যদি না হতো তাহলে আমরা প্রস্তুতি নিয়ে ঝেঁপিয়ে পড়তাম। কিসের প্রস্তুতি? সে ধরনের প্রস্তুতি আমরা দেখিনি। উনি বলেছেন, উনি এই কথাটা কেন বলেছেন, ওনাদের কি প্রস্তুতি ছিল, এটা সম্বন্ধে কিন্তু অ্যাটলিস্ট আই হ্যাভ নো আইডিয়া। জি, স্পষ্ট, মানে সেই প্রস্তুতি সম্পর্কেও কোনো ইনকোয়ারি হলো না, ওই অস্ত্রগুলো কাদের হাতে কিভাবে গেল সেগুলো নিয়েও কোনো ইনকোয়ারি হলো না। ফলে বিষয়টা আপনি বলছেন সামনে যদি হয় নিশ্চয়ই আমরা তখন জানার চেষ্টা করবো। এগুলো হয় কি, একটা রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদেরকে কিন্তু, ওনারা এটা পাবলিক করেন বা না করেন, কিন্তু তাদেরকে এই পুরো জিনিসটা খতিয়ে দেখার প্রয়োজন আছে। কারণ ভবিষ্যৎ রাষ্ট্র তো, আজকে এটা হলো আর কালকে এটা হবে না এমন তো কোনো কথা নেই। ভবিষ্যৎ যাতে এই ধরনের কর্মকাণ্ড না হয় সেটার জন্য ওনাদেরকে এখন ব্যবস্থা নিতে হবে। সেটার জন্য ওনাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তুত থাকতে হবে, এবং 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 প্রয়োজন বোধে এটাকে রোধ করা যে যা যা করার আছে তা হয়। আমি মনে করি যে রাইফেলগুলো এখন আপনার পুলিশকে দেওয়া হয়েছে, এগুলো পুলিশের জন্য নয়, এগুলো ব্যাটলফিল্ড ওয়েপন। এবং এই ব্যাটলফিল্ড ওয়েপন আমি ভেবেছিলাম যে অন্তত আমি থাকলে এগুলো দ্রুত চেঞ্জ করে দিতাম। হ্যাঁ, পুলিশকে আমি বলেছিলাম তখন, পুলিশকে অ্যাড্রেস করতে গিয়ে, যে আমি আপনাদেরকে দানব পুলিশ তৈরি করতে চাই না, আমি আপনাকে দানব পুলিশ হিসাবে আখ্যায়িত যাতে মানুষ না করে সেই জন্য মানবিক পুলিশে পরিণত করতে যা যা করা দরকার সেটাই করব। কিন্তু হয়নি। এখনো তাদের হাতে এই অত্যন্ত মারণাস্ত্রই এগুলো। কারণ এই রাইফেলগুলো বেসিক্যালি ছিল ফর দি আর্মি বা আর্ম ফোর্সেস। সেগুলো স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি সরকারের অভিপ্রায়ের কারণেই, ওই সময়কার সরকারের অভিপ্রায়ের কারণে পুলিশকে দেওয়া হয়েছে, অথবা পুলিশকে নতুনভাবে কিনে দেওয়া হয়েছে। বাট দিস ইজ নট পুলিশ ওয়েপন। আপনি যে কোনো পুরানো পুলিশ আপনি জিজ্ঞেস করবেন, দিস ইজ নট দি ওয়েপন ওয়ার্ল্ড ওভার। এগুলো থাকে কোন পুলিশের কাছে? রায়ট পুলিশ, অ্যান্টি টেররিস্ট পুলিশ, অথবা থানায় কিছু থাকতে পারে যদি তারা স্পেশালি কোনো অভিযানে যায়, সেখানে যদি প্রয়োজন হয়। কিন্তু সাধারণ আপনি একটা ডেমনস্ট্রেশন হচ্ছে, সেখানে আপনি এই বন্দুক নিয়ে, এই রাইফেল নিয়ে, এই অটোমেটিক রাইফেল, এই মানে অত্যন্ত মারাত্মক মারণাস্ত্র নিয়ে আপনি আনার্মড লোক, নিরস্ত্র মানুষের উপরে আপনি গুলি চালাতে পারেন না। এটা পুলিশ এথিক্স এর মধ্যে নেই। যেই কারণে পুলিশকে এরকম মারণাস্ত্র দেওয়া হয় না, পুলিশের কাছে দেওয়া ছিল। এবং খুব অদ্ভুত ব্যাপার যে সেই অস্ত্র লুট হয়ে গেল, সেই অস্ত্রগুলো সব উদ্ধার করা গেল না। আমাদের আপনার পরের উত্তরসূরি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যে তিনি গ্যারান্টি দিয়েছিলেন যেগুলো নির্বাচনে ব্যবহৃত হবে না, কিভাবে যেন দিয়েছিলেন সেই গ্যারান্টি জানি না, কিন্তু তিনি এই গ্যারান্টিটা দিয়েছিলেন। এখনো সেটি উদ্ধার হয়নি। মানে পুলিশ
আহ, প্রায় আমার মনে হয় ১,৫০০ অত্যাধুনিক ওয়েপন এখনো উদ্ধার হয়নি বলে আমি জানি। জি, এই হচ্ছে সবশেষ আপডেট। আমি ওই আপনার সেদিনের সেই বক্তব্যে আপনি আরও বলছিলেন যে প্রমোশন পোস্টিং মানে সেনাবাহিনীর প্রমোশন পোস্টিংয়ে রাজনৈতিক দলগুলো ইন্টারফেয়ার করে, যেটি হওয়া উচিত না। আপনি সেদিন বলছিলেন। নতুন সরকার আসার পরেও আমরা দেখলাম যে ডিজিএফআই প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর শীর্ষ পদে বেশ কিছু রদবদল হয়ে গেল। এইটাও কি সেই উচিত নার মধ্যেই পড়ে যেটি আপনি বলছিলেন? না, রদ বদল একটা গভর্নমেন্ট এসে করতেই পারে। না, আমাদের দেশে একটু বেশি হয়, অন্যান্য দেশে অত বেশি হয় না। সরকার পরিবর্তন হলেও, কারণ একটা একটা সিনিয়রিটি আছে, একটা রোল আছে, একটা আপনার দক্ষতার বিষয় আছে, ট্রেনিং এর ব্যাপার আছে। চট করে এভাবে পরিবর্তন হয় না। কিন্তু আমাদের দেশে এটা কেমন এক ধরনের রেওয়াজ হয়ে গেছে যে নতুন সরকার আসলেই এক ধরনের পরিবর্তন করতে চান। অতীতে সামরিক বাহিনীকেও পলিটিসাইজেশনের বাইরে রাখা যায়নি। ডেমোক্রেটিক প্রসেস বা ডেমোক্রেটিক কান্ট্রিতে সামরিক বাহিনীকে শুধুমাত্র মাপা হয় তার প্রশিক্ষণ এবং তার দক্ষতার উপরে, সিনিয়রিটি এন্ড দক্ষতা, আনলেস আদারওয়াইজ কারোর বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে, অ্যাবসলিউটলি ডিপলিটিসাইজড করা উচিত সামরিক বাহিনীকে। যদিও ডিপলিটিসাইজ কথাটা আমি বলছি, কিন্তু তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশের ইনঅ্যাডিকুয়েসির কারণে সেনাবাহিনীকে বাইরে রাখতে হয়েছে। বাট একটা দেশের সামরিক বাহিনী কিন্তু এন্ড অফ ইট, মানে আপনি এরপরে আর কোনো আপনাকে শক্তিও নেই, এরপরে আপনাকে ডিফেন্স করার মতো কেউ নেই। এই সামরিক বাহিনীকে আমি মনে করি যতদূর সম্ভব রাজনীতি থেকে ঊর্ধ্বে রাখা দরকার। হ্যাঁ, চিফ হওয়া বা উপরের লেভেলে চিফ হওয়া বা তার নিজের ২-৪টা জায়গায় কিছুটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকে সব দেশেই, কিন্তু পলিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে তার সততা, তার কর্মদক্ষতা, তার এবিলিটি, এটা ডেফিনেটলি মাপকাঠি। সমগ্র বিশ্বে তাই মাপকাঠি হয়, প্রত্যেকটি ডেমোক্রেটিক কান্ট্রিতে তাই মাপকাঠি হয়। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু ডিফেন্সে থাকেন। কাজে উনি শেষ কথা, উনি শুরুর কথা, উনি শেষ কথা। কিন্তু অন্যান্য দেশে যে সময় ডেমোক্রেটিক কান্ট্রিতে সামরিক বাহিনী পরিচালিত হয় একটি কমিটি দ্বারা, কমিটি অফ 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 মিনিস্টার্স, যেটা যেটা আপনি ডিফেন্স কমিটি হিসাবে অনেক দেশে পরিচিত। সে কমিটির হেড থাকেন প্রধানমন্ত্রী, এবং সেখানে একজন অন্য মন্ত্রী থাকেন যিনি ডিফেন্স মিনিস্টার। ইজ নট ডিফেন্স অ্যাডভাইজার, the defense minister, who is the last man for the buck. হ্যাঁ, আর তার উপরে থাকে প্রধানমন্ত্রী, আর তার উপরে থাকে প্রেসিডেন্ট, যিনি সর্বাধিনায়ক আপনার ডেমোক্রেটিক প্রসেসে এবং কনস্টিটিউশন। কাজী এখানে সামরিক বাহিনীকে পরিচালিত করার জন্য যে কমিটি ডেমোক্রেটিক প্রসেসে থাকে, তাদের মাধ্যমে কিন্তু এই সবগুলো আপনার হয়। কিন্তু আমাদের দেশে আমি যদিও লিখেছি, আমি প্রেজেন্টেশন দিয়েছি, এশিয়াটিক সোসাইটিতে আমার প্রেজেন্টেশন রেকর্ড করা আছে, সেখানে আমি বলেছি যে সামরিক বাহিনীতে হায়ার হেডকোয়ার্টার্স বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে হাউ মিলিটারি ইজ কন্ট্রোলড অ্যান্ড কমান্ডেড বাই দি সিভিলিয়ান গভর্নমেন্ট। কন্ট্রোল অ্যান্ড কমান্ড অফ সিভিলিয়ান গভর্নমেন্ট, এটা কিন্তু একজনের দ্বারা নয়, এটা সমষ্টি দিয়ে পরিচালিত হয় সামরিক বাহিনী। তো এটা আমাদের দেশে আনফর্চুনেটলি সেই ৭৫ সালের পরের থেকে যে একটি ইনস্টিটিউশন তৈরি করা হয়েছে, সেই ইনস্টিটিউশনটি একক দ্বারা পরিচালিত এবং সেখানে ভুল ভ্রান্তির অনেক বিষয় হয়ে যায় থাকে। এমনকি আমরা অতীতে দেখেছি যে দলীয় কনসিডারেশনে সামরিক বাহিনীতে উচ্চ লেভেলের প্রমোশন হয়েছে, এমনকি গত রিজিমের সময় এই নিচের লেভেলের প্রমোশনও দলীয় কনসিডারেশন হয়েছে, যেটার জন্য সামরিক বাহিনী সক্ষমতা অনেকখানি হ্রাস হয়েছিল। জি, এখন সেটি এই আপনি ১.৫ সেদিনের বছরে সেই বক্তব্যতেও বলছিলেন যে মানে জি এটি জি দেখা গেছে। জি। এখনো যেটা হলো এটাও কি দলীয় কনসিডারেশনেই নয় নাকি ভিন্ন কিছু? এখন কিছু কিছু উপরের দিকে ২-৪টা পরিবর্তন হয়েছে আমি দেখেছি। আর ইন্টেলিজেন্সের পরিবর্তন তো
করতেই পারে। ইন্টেলিজেন্স পরিবর্তনটা মানে ওই সামরিক বাহিনীর ওই চ্যানেলের মধ্যে পড়ে না। জি তো সেই জায়গাতে এখনো কোন কনসিডারেশন করেছেন আর সেটা আমি ঠিক বুঝতে পারছি না। কারণ যেভাবে এটা নিয়ে কথা হচ্ছে, হুম, এগুলো নিয়ে কথা হচ্ছে, আমি আশা করব যে নতুন সরকার আমাদের খুবই ইয়াং প্রাইম মিনিস্টার, ইয়াং ইন এ সেন্স যে মানে কম্পারেটিভলি উনি যথেষ্ট ইয়াং রিপ্রেজেন্ট করেন, অনেক এনার্জি আছে। আমি আশা করব ওনার আশেপাশে যারা উপদেষ্টারা আছেন হুম। তারা ওনাকে প্রপার কাউন্সেলিং ডেফিনেটলি দেবেন এবং নিজের বিচার বিবেচনাও তিনি ব্যবহার করবেন বলে আশা করি। জি, নিশ্চয়ই সে আশাই করতে পারি। আপনি বলছিলেন যে এই সেনাবাহিনী বা আর্ম ফোর্সেসের দায়িত্বে থাকেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন প্রধানমন্ত্রী, একজন ব্যক্তির কাছেই থাকে। আমাদের দেশের বাস্তবতাটা হচ্ছে এরকম। অন্তর্বর্তী সরকারের সময় একজন দেখলাম আমরা নিরাপত্তা উপদেষ্টা, তার কাছে আসলে ছিল মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আসলে প্রধানমন্ত্রী সমমর্যাদার হবার কথা, তার হাতে না থেকে ডক্টর খলিলুর রহমানের কাছে ছিল। এবং তখন এটা নিয়ে একটা সেনাবাহিনীর সাথে একটা অস্বস্তির বিষয়টাও গণমাধ্যমেও মানে প্রকাশ হচ্ছিল যে একরকমের অস্বস্তি ছিল। এটি আসলে ব্যাপারটা কেমন ছিল তখন? কি আপনার কি কোনো না, আমি নিজেও জানতাম না যে নিরাপত্তা বিভিন্ন দেশে নিরাপত্তা উপদেষ্টা থাকে। বেসিক্যালি নিরাপত্তা উপদেষ্টা একজন শিক্ষিত এবং ডিপ্লোম্যাটিক, একই সাথে নিরাপত্তা বিষয়ক তার জ্ঞান গরিমা নিয়েই থাকে, যেটাকে আমরা বলি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির হেড। তিনি পরিচালনা করেন একটি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং সেটা হেড থাকেন কিন্তু প্রাইম মিনিস্টার। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএসসি ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের যেটা হয়েছিল সেটা একটা হঠাৎ করেই উনি একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টটা প্রথমে শোনা গেছিল যে এটা রোহিঙ্গা বিষয়ক স্পেশাল ইয়ে হিসাবে। ডিফেন্স অ্যাডভাইজার যদি নিরাপত্তা উপদেষ্টা বলা হয়, তাহলে নিরাপত্তা সে শুধু আর্ম ফোর্সেস তা নয়, ন্যাশনাল সিকিউরিটি শুধু যে আর্ম ফোর্সেস তা নয়, ন্যাশনাল সিকিউরিটি ইজ ওভারঅল। Even police can come under national security. Food security is national security. Youth security is national security. Population security. So, আপনি যাই ধরবেন না কেন, whichever is concerned with the well-being of the state, ওটা সিকিউরিটির মধ্যে পড়ে। কাজে ন্যাশনাল সিকিউরিটি যখন আমরা বলি, তখন যে শুধুমাত্র আর্ম ফোর্সেস তা নয়, ন্যাশনাল সিকিউরিটির আরো অন্যান্য এলিমেন্ট গুলো আছে। আপনি মনে করেন যদি দেশে দুর্ভিক্ষ হয়, তাহলে তো কান্ট্রি ইজ নট সিকিউর, তাই না? দেশে যদি রায়ট লাগে, কান্ট্রি ইজ নট সিকিউর। সো এই জায়গাতে ইন্টারিম গভর্নমেন্টের সব পক্ষে যেটা আমি বারবার চেষ্টা করেছিলাম বলার জন্য যে এই সময়ে একটা পরিবর্তন আনা দরকার, যেটা আমি বলেছিলাম যে কাউন্সিল অফ মিনিস্টার্স কমিটি ওইভাবে করার জন্য, ডিফেন্স কমিটি তৈরি করে ওটার সাথে ডিফেন্সকে এবং ডিফেন্স মিনিস্ট্রিকে উজ্জীবিত করার। কারণ ইন এনি কেস একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ইজ এ সিভিলিয়ান কন্ট্রোল ওভার দি আর্ম ফোর্সেস। এটা কোনো নতুন বিষয় আমি বলছি না, নতুন থিওরি নয়, ওয়ার্ল্ড ওভার। আপনি সেটি তো কাজ করে, পার্শ্ববর্তী দেশে জি মানে সেটি তো বাস্তবায়ন হয় নাই, মানে আপনার সেই আমাদের দেশে বাস্তবায়ন হয়নি, এটা জি, মানে বাস্তবায়ন আপনি হয়নি। পরামর্শ দিয়েছিলেন কিন্তু সেটি আসলে খুব বাস্তবায়ন হলো না। কিন্তু এটা না, কি আমি যেহেতু এখনো কেউ বললে আমি পরামর্শ দিতে রাজি আছি, ছোটখাটো পরামর্শ আমার, কিন্তু এটা আর্ম ফোর্সেস সবাই জানেন যে কিভাবে এটাকে করতে হবে। সেটি বাস্তবায়ন হয়নি। নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি, এবং এখন একটার সময় খুব আলোচনার বিষয় হচ্ছে সেই নিরাপত্তা উপদেষ্টা যাকে নিয়ে বিএনপির ব্যাপক আপত্তি ছিল যে বিদেশি নাগরিক কিভাবে নিরাপত্তা উপদেষ্টা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন আক্কেলে তাকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, একদম স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে যে তিনি এই প্রশ্নগুলো তুলেছিলেন, কিন্তু এখন এসে তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। আপনারা আর কি মন্ত্রিসভার সদস্য, মানে ওই সময় ক্যাবিনেটের সদস্য হিসেবে কি এটি জানেন যে আপনাদের সহকর্মী আসলে কি কাজ করলেন যার কারণে তিনি এতটা আস্থাভাজন হয়ে উঠলেন বিএনপির? মানে আপনি তো হলেন না, বা আর বাকিরা তো অনেকেই হলেন না, কেউ হলেন না, তিনি কি করে হয়ে উঠলেন জানেন বিষয়টা? কোনো ধারণা? আই হ্যাভ নো আইডিয়া। আর আপনি যে বললেন আমি হলাম না, আমি অত বিজ্ঞও নই, অত পারঙ্গমও নই যে আমাকে সব সময় হায়ার করতে হবে। সো এটা বিষয়টা তো আমি যেহেতু জানি না, এটা নিয়ে কখনো আলোচনা হয়নি, বরং আই ওয়াজ লিটল সারপ্রাইজ যখন আমি দেখলাম যে উনি ওত নিতে গিয়েছেন। কারণ এটা নিয়ে কানাঘুষাও আমাদের মধ্যে হয়েছে বলে আমি জানি না, আমি জানি না, হয়তো যারা আরো
ক্লোজ ছিলেন তারা জানেন কিনা আই ডোন্ট নো, বাট আই ডোন্ট নো এটা এই জিনিসটা কোথাও ডিসকাশনও হয়নি। হয় যদি থাকে তাহলে লিমিটেড কেউ জানতে পারে, আচ্ছা, নট মি। আচ্ছা। আম, আপনি একটু আহ, আরো কয়েকটা বিষয়ে কথা বলতে বলতে আসলে রয়ে গেল, ঠিক আছে, ওগুলোতে আপনি একটা কথা শুধু একটু বলি, যে আপনি বলছিলেন যে ওই যে একদম শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব যখন ছিলেন, তখন আপনার যে এক্সপেরিয়েন্স, আমি যেটি বলছিলাম যে নজিরবিহীন একটা খারাপ সময়ের মধ্যে আপনি দায়িত্ব নিয়েছিলেন। আপনি বলছিলেন যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, অন্তঃসত্ত্বা নারী ছিলেন সেখানে। এই ঘটনাগুলো যে ইনডেমনিটি দেওয়া হলো পরে, মানে তাহলে কি এই ঘটনাগুলোর বিচার হবে না? এই বিষয়ে মানে এই বিষয়টা একদম চূড়ান্ত যে এই বিষয়গুলোর বিচার করা যাবে না, মানে এই ইনডেমনিটি প্রশ্নটা অধ্যাদেশ যেটি আপনাকে হলো। এই প্রশ্নটা আপনাকে করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আচ্ছা, আচ্ছা। এখন অবশ্য অধ্যাদেশগুলো নিয়েও একটু প্রশ্ন উঠছে, যখন রাষ্ট্রপতি বলছেন যে তিনি আসলে অনেক কিছুই জানতেনই না, যখন যে কাজগুলো হয়েছে তিনি একরকম অবরুদ্ধই তিনি ছিলেন। এটাও কি আপনার কোনো ধারণা আছে যে এতদিন চুপ থাকা, চুপ্পু রাষ্ট্রপতি চুপ্পু, তিনি এখন কিভাবে মানে এখন কিভাবে মুখ খুলছেন? অ্যাকচুয়ালি আপনাকে দেখতে হবে যে কি সিচুয়েশন ছিল ওই সময়। একটা বলেছিলাম যে লিডারলেস আপরাইজিং, কোন নেতৃত্বের নিচে কিন্তু আপরাইজিং হয়নি, কোন পলিটিক্যাল পার্টির নিচে আপরাইজিং হয়নি, কোন পলিটিক্যাল নেতার কারণে আপরাইজিং হয়নি। এটা সম্পূর্ণ একটা স্বয়ংক্রিয়, যদি আমি বলি, আচ্ছা অ্যাটলিস্ট চাক্ষুষ তাই। পিছনে কে আছে কে ছিল না, কোন 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 ফোর্স ছিল না ছিল, এগুলো অনেক কথা বলা হয়, কিন্তু ওই সময় দেখা গেছে যে এই ইয়াং জেনারেশন ছাত্ররা, এরা গুলি খেয়ে মরে যাচ্ছে, তারপরেও তো মানে পিছনে যায়নি। এটা ভেবেছিল 2-4টা গুলি মারলে লোক মরে যাবে, তারপর আর কেউ আসবে না, কিন্তু সেটা হয়নি। এটা একটা আনপ্রেসিডেন্টেড আপরাইজিং ইন দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ড। অনেক পলিটিক্যাল পার্টি বলেছে যে আমরা এর মধ্যে নাই, আমরা এর সাথে নাই। তাহলে কারা ছিল এটা? আমি যদি ধরে নিই যে এরাই ছিল, এই ইয়াং জেনারেশন, যাদেরকে পুলিশে নিয়ে টর্চার করেছে, যাদেরকে ভাতের হোটেলে নিয়ে ভাত খাওয়ানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি, মেলা কিছু নানান ধরনের ড্রামা হয়েছে। তো তারপরে যখন একটা গভর্নমেন্ট ফর্ম হলো, গভর্নমেন্টের ফর্ম হওয়াতে একটা জিনিস ওখানে অনেক অনেক জানেন, অনেক প্রভোকেশন ছিল, যে যে রাষ্ট্রপতিকে অভিশংসন করে বের করে দাও, কনস্টিটিউশনকে বাতিল করে, কনস্টিটিউশন দ্বারা নয় রেভলিউশনারি কমান্ড কাউন্সিল তৈরি করে করো। কিন্তু একটা আধুনিক দেশ, আপনি এরকম ভাবে সবকিছু ফেলে দিয়ে, সংবিধান ফেলে দিয়ে আপনি একটা রাষ্ট্র পরিচালনা করবেন, তাও আবার বাইরে এক জায়গায় আপনি জনগণের সামনে ওত নেবেন, এটা একটা মডার্ন রাষ্ট্রের বিষয় নয়। লিডারলেস কু বা লিডারলেস আপরাইজিং অনেক দেশে হয়েছে, এবং সেই সব দেশে এইসব করতে গিয়ে একটা কেওসের মধ্যে এইসব দেশ চলে গেছে। এখন পর্যন্ত সেই কেওস থেকে বেরোতে পারেনি। আমি যদি বলি ইরাক, টিউনিসিয়া, ইজিপ্ট, এমনকি ইউরোপিয়ান কিছু, যেটা ইয়েলো রেভলিউশন যেটা আমরা বলেছি, সেখানে কিন্তু অনেক সময় লেগেছে টু সেটেল ডাউন। যার কারণ হচ্ছে যে এই ধরনের অনেক ঘটনাগুলো ঘটেছে এইভাবে। তো কনস্টিটিউশনাল ধারাবাহিকতা থাকার কারণেই আপনি একটা ইলেকশন করতে পেরেছেন। না হলে যদি কনস্টিটিউশনের ধারাবাহিকতা না থাকে, কনস্টিটিউশন যদি না থাকে, তাহলে আপনি বলতে পারেন কিসের ইলেকশন? লোকে হাত খাড়া করবে, দ্যাট ইজ ইলেকশন। এবং একটা রাষ্ট্রপতির ধারাবাহিকতা থাকলো। এখন রাষ্ট্রপতি আজকে বলছেন তিনি 2 বছর না 1.5 বছর বন্দি চালাচ্ছিলেন। হ্যাঁ, ওনার অনেক কাজ হতে রেস্ট্রিক্টেড করা হয়েছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু উনি তো বিভিন্ন সেরিমনিতে ছিলেন, গিয়েছেন। 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি সেগুলো গিয়েছেন। খুব, মানে অনেকগুলোই যেগুলোতে যাবার কথা তার, সেগুলোতে তিনি যেতে পারেন নাই, মানে 2-1টাতে গেছেন। কিছু কিছু তো শোনেন, আমি যেটা বলেছি যে একটা আনইউজুয়াল রেভলিউশন হয়েছে, এটাকে আপনি রেভলিউশন বলেন, আপনি এটাকে আপরাইজিং বলেন, যেটাই বলেন, আপনি যেইভাবে একটা গভর্নমেন্ট কোলাপস করে। আপনি তো অন্য টেলিভিশনে যখন ছিলেন এখানে বাংলাদেশে, আপনার সাথে আপনার 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 পরিচালনায় আমরা বহুবার
এইসব আলোচনা করেছি যে এই ধরনের সরকার, যে ধরনের সরকার আওয়ামী লীগের সরকার ছিল, সেই ধরনের সরকারের যখন অ্যাবনর্মাল পতন হয় তখন সম্পূর্ণ সোসাইটি, সম্পূর্ণ স্ট্রাকচার ভেঙে যায়। এক্স্যাক্টলি বাংলাদেশে তাই হয়েছে। এই স্ট্রাকচার ভাঙ্গার থেকে রাষ্ট্রপতিকে রাখা, আমি মনে করি স্ট্রাকচারটাকে ধরে রাখার একটা প্রয়াস ছিল। এখন উনি কমপ্লেন করছেন এবং একই সাথে বলছেন যে ওরা রাখলে আমি আছি। তো মানে আমার কাছে তো ওনার কথাবার্তারই মনে হচ্ছে, যদিও উনি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আছেন, তার সম্বন্ধে আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছে যে হয় উনি এই 1.5 বছর একেবারে চুপচাপ থেকে একটু খেই হেরে ফেলেছেন, অথবা ওনাকে এই ধরনের কথা না বললে শোভনীয় হতো বলে আমি মনে করি। জি, তিনি একটা কথা বলেছেন যে তখন তার অপসারণে যে আন্দোলনটা হচ্ছিল, নানান রকম এই মঞ্চ সেই মঞ্চ, এই ঐক্য, এরকম নানান রকম সংগঠন করে, একই রকম মানুষজন নানান রকম সংগঠন করে এই অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে দিল বা বিক্ষোভ শুরু করে দিল। তিনি প্রশ্ন করছেন এত টাকা পেল কই তারা? এই প্রশ্নটা কি কখনো এসেছে যে তারা আসলে কোত্থেকে আসছে? এত টাকা কোথায় বলে তো ইনভেস্টিগেশন করতে হবে। এটা তো আপনিই বললেন, আমিও বলতে পারি আরে তারা অর্গানাইজ করলো, টাকা দিল কে? তো টাকা দেওয়ার অভাব তো কখনো হয় না। আপনি মনে করেন যে রাজনীতিতে যারা যান, ইলেকশন করেন, আজকাল ইলেকশন তো বিনা পয়সা হয় না, তো সেটাও দেশ টাকা আসে থেকে। তো এইগুলো প্রশ্নের কোনো উত্তর নেই যদি আপনি করতে চান। রাজনীতিবিদরা বড়লোক মানুষ আছেন, তাদের মধ্যে অনেকে তাদের চাঁদা দেন, কিন্তু এই ছাত্ররা তারা আন্দোলন করে তাদের টাকা, এখানে যে অনেক বড়লোক মানুষরা টাকা অন্য তাদের নিজস্ব কোনো উদ্দেশ্যে দিচ্ছে না বা দেয়নি, আপনি আমি কি হলফ করে বলতে পারবো? জি, হয়তো দেশের মধ্যে একটা কেওস লেগে থাকলে অনেকের সুবিধা হয়, কেওস লাগানোর চেষ্টা করে। সেটা সবসময় যে বাইরের থেকে আসবে এমন তো কোনো কথা নেই, ভিতরে তো লোকজন, আমাদের দেশে অনেক লোকজন আছে যারা মনে করে যে একটা কেওটিক সিচুয়েশন থাকলে অনেকটা সুবিধা হয় অনেকটা। জি, কিন্তু সেটি আসলে বের করার চেষ্টা হয় নাই। আপনার বক্তব্য স্পষ্ট। রাষ্ট্রপতি সম্পর্কে একটু জেনে নিলাম যে তার আসলে এভাবে বলাটা খুব শোভনীয় হচ্ছে না। সামারি করলে এরকমই আপনি বলবেন। আমার কাছে মনে হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, যিনি থাকবেন একেবারে কন্ট্রোভার্সির উপরে। এখন ওনার এই কথাগুলো নিয়ে তো কন্ট্রোভার্সি হচ্ছে। এক পক্ষ বলছে, আরেক পক্ষ বলছে, 3-4 পক্ষ তো অলরেডি আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে গেছে। তো রাষ্ট্রপতিকে নিয়ে তিনি যেই হন না কেন, তিনি কনস্টিটিউশনালি হেড, ওনার বক্তব্য নিয়ে এই জন্য আপনি বিদেশে সব দেশের আপনি দেখবেন যে এই সিস্টেমের রাষ্ট্রপতিরা কিন্তু সহজে কথা বলেন না, অত্যন্ত মেপে 2-1টা কথা বলেন। জি, কিন্তু তাকেই যদি যাতে ওই তার পজিশনে কোনো নামে কন্ট্রোভার্সি সবকিছু না। হচ্ছে, যেটি আসলে সবসময় হয়, কিন্তু তিনি জানেনও নাকি কি হচ্ছে। তার নামে চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আসলে তিনি যেটি লেখেন নাই বা তিনি যেটি মন্তব্যটি করেন নাই, এরকম যখন হচ্ছে তখন কি সেগুলো তিনি আসলে বলবেন না যেগুলো তার নামে হয়ে গেল? তাছাড়া যদি এটা কি বলাটা অনুচিত? না, না, আমি অনুচিতের কথা বলছি না। আমি বলছি কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি তৈরি করার এখন তো কোনো দরকার ছিল না। আর ওনাকে নিজেকে ডিফেন্ড করারও দরকার ছিল কিনা আমি জানি না, ওটা উনি বলতে পারবেন। কারণ এটাও তো উনি না বললেও অনেকে উপলব্ধি করেছে, অনেকে জেনেছে। এখন ওনার সম্বন্ধে তো আমি বিশেষ কিছু বলতে পারবো না। আমি একজন সিটিজেন হিসাবে মনে করি যে রাষ্ট্রপতি যেই থাকুন না কেন, তাকে সভরেন রাষ্ট্র হিসাবে তার প্রতি সে শ্রদ্ধা দেখানো উচিত। একই সাথে রাষ্ট্রপতিরও জানা উচিত যে উনি একটা কথা বললে সেটা নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ হবে, পক্ষে বিপক্ষে। দ্যাটস নট গুড, যেটা বলছি। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ। একটু আরেকটা বিষয় একটু ছোট্ট করে শুনি। আপনি ওই যে বলছিলাম আপনার একসাথে আপনি অনেক বিষয়ে এক্সপার্ট, অনেক বিষয়ে আপনার জ্ঞান এবং কাজের জায়গা। সাবেক সেনা কর্মকর্তা, এই সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সময় আপনি দেখেছেন যে আসলে বিডিআর বিদ্রোহের যে তদন্ত সেটি আওয়ামী লীগের সময় হয়েছিল, আবার সেটি এই অন্তর্বর্তী সরকারের সময়ও হলো। সেখানে এখন শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে এবং সাবেক মন্ত্রী বা আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্ন জনকে আসামি করা হচ্ছে। আমি আসলে এই প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন, আগেও একটা তদন্ত হলো, আবার আপনাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব ছিলেন তারও নেতৃত্বে একটা তদন্ত হয়েছিল যেটিও প্রকাশিত হয় নাই। আসলে
কোনটি বিশ্বাসযোগ্য কোনটি নয়? আহ, এইবারের যে তদন্তটা হয়েছিল সেটা তো এখনো প্রকাশিত হয়নি। আহ, গতবারে যেগুলো হয়েছিল সেগুলো বিশ্বাসযোগ্য ছিল না, কারণ অনেকগুলো সাইন অ্যান্ড সিমটম আমি নিজে এই বাহিনীতে চাকরি করেছি হুম। প্রায় 3 বছর, প্রায় 3 বছর, এবং মোটামুটি একটা উচ্চ পজিশনে ছিলাম। আর আমি তখন সেক্টর কমান্ডার। আমি এই বাহিনীকে খুব ভালো করে জানতাম, এবং আমি এদের অতীত জানি, ইতিহাস জানি, এবং এরা অত্যন্ত দক্ষ, কার্যক্ষম একটা ডিসিপ্লিন ফোর্স, অত্যন্ত ডিসিপ্লিন ফোর্স। আমি তখন ইলেকশন কমিশনে যখন এই ঘটনাটা ঘটে, হুম। আমি নিজে কিন্তু সারপ্রাইজ হয়ে গেছিলাম যে এই ধরনের ঘটনা এই ফোর্সে হতে পারে। এটা কেউ ঘূর্ণাক্ষরও চিন্তা করেন, ঘূর্ণাক্ষরও চিন্তা করেন। নানাবিধ কথাবার্তা উঠে, অনেক কিছু নিয়ে গ্রিভান্সেস থাকে, যেটা ওই গ্রিভান্সেস শোনার জন্যই যে সিস্টেম অফ দরবার, যেখানে সবাই কথা বলতে পারে, সেখানে নোট নেওয়া হয়। কিন্তু প্যাটার্নটা আমি যদি আহ, কিছু 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 নিরাপত্তা সম্বন্ধে যদি পড়ি বা জানি, ওয়ার্ল্ড পলিটিক্স, জিও পলিটিক্স সম্বন্ধে জানি, জিও স্ট্র্যাটেজি সম্বন্ধে কিছুটা জানি, এক্সপার্ট বলবো না কিন্তু আমি জানি কিছু, তাতে কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে হোল থিং ইজ অর্কেস্ট্রেটেড। এটা স্বতঃস্ফূর্ত কোনো বিষয় ছিল না। অর্কেস্ট্রেটেড বাই ঠিক হোম? এনিবডি, ভিতর থেকে হতে পারে, বাইরের থেকে হতে পারে। সেটাই তো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন তো অ্যাকচুয়ালি তাই, যে এটা কি ভেতর থেকে হয়েছে না বাইরের থেকে হয়েছে, না কেউ অর্কেস্ট্রেট করেছে। কিন্তু হোল থিং ওয়াজ অর্কেস্ট্রেটেড, এতে কোনো সন্দেহ নেই। আমি কয়েকটা জায়গায় কথা বলি, কয়েকজন অফিসারকে তারা খুঁজছিল, চিনত না, যেটা শুনেছি আমি জানি না ইনকোয়ারিতে সেগুলো আসবে কিনা। যেমন গুলজার, কর্নেল গুলজার অত্যন্ত মেধাবী একজন অফিসার, যিনি র্যাবে ছিলেন, এবং র্যাবে যে কার্যকরী ব্যবস্থা তারা নিয়েছিল, কর্নেল গুলজার র্যাব ইন্টেলিজেন্স, এবং অত্যন্ত নাম করেছিল ভদ্রলোক, যে তার তাকে খুঁজে খুঁজে বের করে তাকে হত্যা করা হয়েছে। যারা খুঁজছিল তারা কারা? কারণ সে যদি ওই ফোর্সে থাকে, ফোর্সের লোকজন তাকে চিনবে, কিন্তু তারা কারা, যে কি, কোথায় সে, কোথায় সে, কোথায় সে, কে সে? এগুলো অনেকগুলো আমরা বাইরে থেকে যেগুলো শুনেছি, পত্রপত্রিকা দেখেছি, সেটা নিয়ে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আমার মনে হয় যে ইট ইজ অর্কেস্ট্রেটেড, ইট হ্যাভ টু বি অর্কেস্ট্রেটেড, ইট ইজ অর্কেস্ট্রেটেড। এবং যে অ্যাকশনগুলো নেওয়া হয়েছে, দ্যাটস নট দি অ্যাকশন একটা ট্রেন সেনাবাহিনী উড টেক। এবং প্রধানমন্ত্রী যে সময়টা কিল করলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যে সময়টা কিল করলেন, এটা এনকারেজ করেছে টু গো ফর ফার্দার অ্যাকশন। আপনি যদি, আমি ইনকোয়ারির মধ্যে ছিলাম না বা জানি না, কিন্তু আমি পত্র পত্রিকা, আমার সামরিক বাহিনীতে অনেকগুলো বছর চাকরি করা, এবং অনেক টার্মোয়েল দেখেছি বাংলাদেশে। 7 নভেম্বর, আপনার মনে আছে, আপনার হয়তো অনেক ছোট ছিলেন বা মনেও নেই হয়তো আপনার, 7 নভেম্বরে যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছিল, যেটা বাংলাদেশ ওই সময় মাত্র কয়েক বছর বয়স, সেনাবাহিনী তেমন সুশৃঙ্খল মানে সুগঠিত নয়, এবং এটা একমাত্র, আমি আমার বইতে লিখেছি, আজকে বলছি না, একমাত্র লোক যিনি ঠেকিয়েছিলেন সেটা হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আমরা কতিপয়, বলতে গেলে 20 থেকে 21 জন ওই দিন জিয়াউর রহমানের সাথে অফিসার ছিলেন। আমার নিজস্ব গণনা 30-এর বেশি হবে না, বাকি অফিসাররা ভয়ে এদিক ওদিক চলে গেছে। এবং আমি নিজের চোখে দেখেছি তিনি কিভাবে কত সাহসে এই জিনিসটাকে মোকাবেলা করেছেন। এবং এটা, দ্যাট ওয়াজ অর্কেস্ট্রেটেড উইদিন, ভিতরের থেকেই বোঝা গিয়েছিল। এবং পরবর্তী পর্যায়ে আপনি জানেন যে তাহেরের বা জেএসডির ওই সময়কার যে সম্পৃক্ততা, কাজেই বি তৎকালীন বিডিআর, যেটা সেনাবাহিনীও নয়, একটি ফোর্স, ছোট ফোর্স,
এবং তাদের কাজও কিন্তু অন্যরকম। সেই জায়গায় অফিসারদেরকে ধরে ধরে মারা, ইট ওয়াজ ডেফিনেটলি অর্কেস্ট্রেটেড। 7 নভেম্বরে ঘটেছে, সেগুলো অনেকগুলো কারণ ছিল, কারণ দেখিয়ে দেখিয়ে তারা এগুলো করেছে। বাট এইটা অর্কেস্ট্রেশন টোটাল। কারণ আপনি বলছেন আপনি 7 টপ টু নভেম্বরের বটম, সেই ঘটনা যিনি নিয়ন্ত্রণ করলেন সেটি মানে জিয়াউর রহমান সেই সময় সাহসী তিনি ছিলেন। এই যে বিডিআর বিদ্রোহের ঘটনায় সাহসী কোনো সেনা কর্মকর্তা ছিল না যিনি এরকম ভূমিকা রাখতে পারতেন? সেনা কর্মকর্তা সাহসী ছিল কি ছিল না আমি সেরকম দেখিনি। সেনা প্রধানের ওই সময়কার যে অ্যাকশন, দ্যাট ওয়াজ নট দি কারেক্ট অ্যাকশন। এবং প্রধানমন্ত্রী যেভাবে সময় ক্ষেপণ করেছেন, দ্যাট ওয়াজ নট অলসো কারেক্ট। আপনার মনে আছে, আমি একটা কম্পারিজন দেই, যখন প্রেসিডেন্ট জিয়া নিহত হলেন চিটাগংয়ে এক ধরনের আপরাইজিং এর মধ্যে, তখন যে অ্যাকশন গুলো নেওয়া হয়েছিল চিন্তা করে দেখেন। আলটিমেটাম দেওয়া হয়েছিল যে তোমরা যদি সারেন্ডার না করো তাহলে এই হবে। কিন্তু এইখানে কোনো আলটিমেটাম দেওয়া হলো না, কিছুই দেওয়া হলো না। সেনাপ্রধান বলছেন, ওই তৎকালীন সেনাপ্রধান বলছেন উনি গিয়েছেন, ওনাকে বসিয়ে রাখা হয়েছে, ওনাকে বসিয়ে প্রধানমন্ত্রী কনফারেন্স করছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে বসিয়ে রেখেছেন। এটাকে কি বলবো? প্রধানমন্ত্রী তিনি ছিলেন আপনার ডিফেন্স মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিডিআর এর, তার নিচে থাকার কথা। একটা ঘটনা ঘটছে, জেনারেল ওয়াজ কিল্ড, ডিজি বিডিআর ওয়াজ কিল্ড অ্যালং উইথ আদার্স। টেলিভিশনে দেখাচ্ছে ডাইরেক্ট তাদের কি দাবি দাওয়া ইত্যাদি ইত্যাদি, আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। তারপরে একজন প্রধানমন্ত্রী তিনি বিচলিত হবেন না? তিনি কি সাথে সাথে সেনাপ্রধানকে যাওয়ার প্রয়োজন ছিল? তিনি তো ফোন করে সেনাপ্রধানকে বলতেন যে অ্যাকশন নাও, টেক অ্যাকশন। সেনাপ্রধান, আমি মনে করি যে তারও কি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বসে থাকা উচিত ছিল না? তার উচিত ছিল অ্যাকশন নেওয়ার অর্ডার করে তারপরে তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন। কারণ ওখানে অফিসার, যেটা বললাম, বিডিআর জেনারেল ওয়াজ কিল্ড, দ্যাট ওয়াজ গুড এনাফ আপনার সেনা প্রধানের জন্য। কারণ তারা সেনা প্রধানের নিচের অফিসার, আন্ডার কমান্ড, বিডিআর এ থাকুক বা যেখানে থাকুক, সেনা প্রধানের দায়িত্ব হচ্ছে তার অফিসার এবং জওয়ানদের, শুধু অফিসার না, প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের প্রোটেকশন দেওয়া। সেটা করতে গেলে যদি তাকে অন্য ধরনের পদক্ষেপ নিতে হয়, তাও তিনি করতে পারেন। দ্যাটস ভেরি লজিক্যাল, ভেরি ভেরি লজিক্যাল। তো এর পেছনে এবং আপনি কি সেটার জন্য উদ্দেশ্য যদি, দেখেন? আসলে নানা রকম উদ্দেশ্যের কথা বলা হচ্ছে, আগে পরে বিভিন্ন কিছু বলা হয়েছে, উদ্দেশ্যটা আপনি কি দেখেন? এটা এক ধরনের যদি বলি সাম কাইন্ড অফ রিভেঞ্জ, অথবা এই কিসের ফোর্সের রিভেঞ্জ? দক্ষতা কমানো, বলে পলিটিক্যাল। আমি তো পলিটিক্যাল রিভেঞ্জ কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই ফোর্সকে আন্ডারমাইন করার একটা প্রচেষ্টা ডেফিনেটলি। কারণ আমি তো এই যে ফোর্সে চাকরি করেছি, দে ভেরি স্পিরিটেড পিপল। এবং যত কিছুই হোক, যত কিছুই হোক, কারণ ওই সময় অনেক গুঞ্জন উঠেছে, এই দাবি ওই দাবি সেই দাবি, যত কিছুই হোক, এই ফোর্সের ইতিহাস অত্যন্ত লম্বা। সবচেয়ে প্রাচীন ফোর্স যদি বাংলাদেশে থাকে, এটা হচ্ছে এখনকার বিজিবি বলেন, তখনকার বিডিআর বলেন, এটা অনেক পুরনো। এবং এটা তারা অত্যন্ত প্রাউড দেয়ার হিস্ট্রি এবং দেয়ার ওয়ার্ক। বর্ডারে তারা যে ধরনের অ্যাকশন গুলো নেয়, আমি ব্যক্তিগতভাবে যেহেতু চাকরি করেছি, ওদের সাথে বর্ডারে ছিলাম, আমি দেখেছি দে আর ভেরি স্পিরিটেড পিপল। তাহলে হঠাৎ করে এই কারণে তারা জীবনের এই ফোর্সের ইতিহাসে নেই যে তারা কখনো কোনো অফিসার বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানেনি বা তার গায়ে হাত তুলেছে, তাহলে এটা হঠাৎ করে কেউ বলবো? একটা প্রত্যেকটা ফোর্সের মোটিভেশন থাকে, একটা কিন্তু এই যে লেগেসি থাকে, শেখ হাসিনা যখন একটা পরবর্তীতে, ইতিহাস থাকে, হ্যাঁ, একটা ইতিহাস থাকে। এবং সেই ইতিহাস কিন্তু আমরা সৈনিকরা কিন্তু খুব প্রাউডলি প্রোটেক্ট করি সেই ইতিহাস। আমার ইউনিটের ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ করেছে যে সমস্ত ব্যাটালিয়ন, পরে ইংরেজদের সাথে ছিল, পরে স্বাধীন পাকিস্তান ইন্ডিয়াতে ভাগ হয়েছে, আপনি দেখেন দে ভেরি প্রাউড। তারা ওই ট্রেডিশন গুলো তারা মেনটেন করেন। সেই ট্রেডিশন অনেকে বলে ব্রিটিশ টাইমের বা হোক, যেই টাইমের হোক,
কাজে এই ফোর্সের একটা ট্রেডিশন আছে, সেই ট্রেডিশনটা কিন্তু আমি কখনোই চিন্তা করিনি যে এই ধরনের একটা ঘটনা ঘটবে, এবং এই ধরনের ঘটনা কিভাবে ঘটেছিল এটার আম, আমার মনে হয় পুঙ্খানুপুঙ্খরূপে যে ইনভেস্টিগেশন গুলো হয়েছে সেগুলো পাবলিক করা উচিত, এবং একটা পাবলিক ডোমেইনে চলে আসলে তখন বোঝা যাবে। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন তখন হয়তো সঠিকভাবে এই প্রশ্ন উত্তর দিতে পারবেন। জি, এতগুলো তদন্ত ইতোমধ্যে হয়ে গেছে যে আসলে কোনটা সত্য কোনটা সেটা বের করার জন্য মনে হয় আবার আরেকটা তদন্তের দরকার। কিন্তু ওই যে মানে আমি বলছিলাম যে আপনি বললেন না রাজনৈতিক অনেক মানে ইন্টারফেয়ারেন্স থাকে প্রমোশন বদলি ইত্যাদি ক্ষেত্রে, সেই বিষয়টা একটু কথা হচ্ছিল। যখন আমরা এই বিডিআর হত্যাকাণ্ডটা ঘটছিল তখন ডিজি শাকিল তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলছিলেন। বোঝা যাচ্ছিল যে, এবং শেখ হাসিনাও পরে দাবি করেছেন যে এরা আওয়ামী লীগ পরিবারের সন্তান, দেখা যাচ্ছিল তিনি আসলে যেহেতু প্রধানমন্ত্রী তৎকালীন তাকে স্যার সম্বোধন না করে আপা বলছেন, যেটি আসলে দলীয় লোকজন বলেন। তো এরকম দলের এত অনুগত মানুষজন তারা কেন হত্যাকাণ্ডের শিকার হলেন? মানে না, এটা তো আমি শোনেন, এটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি উত্তর দিতে পারবো না কেন হলেন। এই কেন বের করার জন্য তো ইনভেস্টিগেশনটা কয়েকটা ইনভেস্টিগেশন হয়েছে। আমি মনে করি সবগুলো ইনভেস্টিগেশন দেখা উচিত, এবং এই যে লাস্টে যে ইনভেস্টিগেশন হয়েছে জি সেটাও জনগণকে জানানো উচিত। তাহলে আমরা বুঝতে পারবো যে কেন, এই কেনর উত্তরটাই হচ্ছে ইনভেস্টিগেশন। জি ওয়াই। জি, এই অনেক কেন জমে যায়, কিন্তু কেনর উত্তরগুলো আসলে শেষ পর্যন্ত কিছুটা আসে কিছুটা বাকিটা আসে না। কতটুকু জানি সেই বিষয়ে আমরা স্পষ্ট। আশা করি আমরা হয়তো কিছুটা জানতে পারবো, ইফ নট 100%, আমরা কিছুটা জানতে পারবো। আমি ঠিক আপনার মতোই আহ, যতটুকু জানি, যতটুকু বুঝি, কিন্তু আমার বোঝা, আমার বিশ্লেষণ কারেক্ট হবে, কারণ ইট ইজ ভেরি ভেরি সেন্সিটিভ ইস্যু। জি আপনাকে মনে রাখতে হবে 57 অফিসার ওয়ার কিল্ড এন্ড অল অফ দেম ওয়ার ব্রিলিয়েন্ট অফিসার্স, অল অফ দেম। আমি অনেককে চিনি, অনেক আমার জুনিয়র ইনক্লুডিং শাকিল আমার আন্ডারে চাকরি করেছে। হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট অফিসার এবং অত্যন্ত প্রফেশনাল অফিসার। কাজেই তার সাথে বাকি যারা নাম কয়েকজনের বললাম, এগুলো অল প্রফেশনাল অফিসার। জি, সেই এটা সবশেষ আর একটা তদন্ত। সেনাবাহিনী, বাংলাদেশের মতো ছোট একটা সেনাবাহিনীর 57 জন অফিসারকে যদি এভাবে মার্ডার করা হয়, তাহলে তো এটা ইট এফেক্টস ইভেন দ্য মোরাল অফ দ্য হোল সিস্টেম ইন দ্য কান্ট্রি। নিঃসন্দেহে সেই কমিশনের প্রতিবেদনটি পাবলিক হয়েছে শেষ পর্যন্ত, মানে সেখানেও সত্যটা কতটা আসে দেখার মতো নিশ্চয়ই থাকবে, বা সত্য অনুযায়ী ব্যবস্থা কতটা হয় সেটাও দেখার জায়গা থাকবে। আপনি বলতে শুরু করেছিলেন একটু যে আরও যে মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব, সেখানেও আপনার নিশ্চয়ই অনেক রকম চ্যালেঞ্জ ছিল। সেই অভিজ্ঞতাটা আপনার কাছ থেকে শুনবো, বিশেষ করে এটি শুনবো যে নৌ মন্ত্রণালয়ে যে বন্দরের বিষয়ে চুক্তি, সেটি নিয়ে খুব বিতর্ক। কারণ আমরা মানে শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী, বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, বিশ্লেষক, গবেষক সবাই, এমনকি রাজনীতিবিদ যারা আছেন তারা সবাই বন্দর চুক্তির সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারের সময় দুটি বন্দর নিয়ে চুক্তি হয়ে গেছে, দীর্ঘমেয়াদী চুক্তি, যেটি নিয়ে কোনো। না, বন্দর নিয়ে কোনো চুক্তি হয় না, আই এম সরি। আচ্ছা, লালদিয়া আর এটা ভুল পানগাঁও ধারণা। নিয়ে। লালদিয়া ইজ নট আ পোর্ট। লালদিয়া এগুলো অনেক আগের থেকে তৈরি করা ছিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপের জন্য। লালদিয়া অ্যাবসলিউটলি ব্যারন ল্যান্ড, এটাকে এক্সটেনশন বলতে পারেন আপনি। এটা এক্সটেনশন, এবং এটা পোর্ট নয়, এটা ভুল করেন। আচ্ছা আচ্ছা, এটা পোর্ট নয়, এটা পোর্ট অথরিটির নিচে একটা ফেলো ল্যান্ড, যেটাকে ডেভেলপ করে এখানে কন্টেইনার টার্মিনাল করার কথা, যেটার নাম রাখা হয়েছে বে টার্মিনাল। কারণ চিটাগং পোর্ট এত কনজেস্টেড হয়ে গেছে এখন, যে এখানে জাহাজ সময় মতো আসতেও পারে না, ভিড়তেও পারে না, ছাড়তেও পারে না। এই জন্য চিটাগং পোর্টের অ্যাবিলিটি। চট্টগ্রাম পোর্ট এখন আপনি ওয়ার্ল্ড ব্যাংকের একটা সমীক্ষাতে দেখবেন 3047-এর মধ্যে 347-এর মধ্যে আমাদের র্যাঙ্কিং হচ্ছে 307 নম্বর, যেখানে ভিয়েতনামের পোর্ট 10 নম্বরে, যেখানে ক্যাম্বোডিয়ার পোর্ট আমাদের উপরে, যেখানে পার্শ্ববর্তী দেশের কথা বাদ দিতে অন্যান্য পোর্ট 307। তার মানে কি আমাদের পোর্টটা ইনএফিশিয়েন্ট। এবং গত 15 বছর 17 বছর এই পোর্টে যেই ধরনের মাফিয়া চক্র তৈরি হয়েছিল, চাঁদাবাজি ইত্যাদি, এখন তো মুখে মুখে এগুলো অনেকটা বুঝে অনেকটা না বুঝে। এই যে আমি মনে করি শ্রমিকরা যে বললেন যে তারা চাকরি হারাবেন, ইত্যাদি করবেন, পৃথিবীর বহু দেশে না, অ্যাডভান্স কান্ট্রিগুলোতে পোর্ট
পোর্টের একাংশ, নট পোর্ট, পোর্টের একাংশ শুধুমাত্র অপারেশনের জন্য দেওয়া হয়, পোর্ট দিয়ে দেওয়ার বিষয় না। এটা বাংলাদেশে আজকে না, এটা অনেক আগের প্রকল্প ছিল। গত 6 মাস থেকে এটা নিয়ে নেগোসিয়েশন হচ্ছিল, কিন্তু এই নেগোসিয়েশনে যেটা আমি জড়িত ছিলাম না, সরাসরি এটা পিপিপি অথরিটি, বিডা এরা করছিল। কিন্তু সেখানে যখন আমার মতামত চাওয়া হলো, তখন আমি বললাম যে এখন আমরা যে আর্নিং এ আছি তার নিচে কোনোভাবেই এই চুক্তি করা যাবে না, এবং হয়ও নেই। চুক্তিটা হয়নি, আলটিমেট হয়নি এই কারণে, কারণ আমাদের টার্ম ওদের টার্ম মিলছিল না। টার্ম যদি না মিলে তাহলে চুক্তি করার, তাহলে যে স্বাক্ষর অনুষ্ঠান আমরা দেখলাম, আপনিও যেখানে উপস্থিত ছিলেন, সেই স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে লাল দিয়া কন্টেইনার টার্মিনাল। আপনাকে মনে রাখতে হবে যে এটার সাথে, এইটার কারণে, এই স্বাক্ষরের কারণে আমরা $680 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে এটা ডেভেলপমেন্টের জন্য, এবং এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট। সেটা তো কোনো চুক্তি, কোনো কোনো কোর্টের কোনো অংশ নিয়ে চুক্তি হয়নি, এবং এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা ছিল না। যারা বুঝে নাই বা এটাকে বানাতে চাচ্ছ তারা করেছে। এটা নিয়ে কোনো, আপনি খুঁজে দেখবেন যে আপনার বিজনেসম্যান থেকে শুরু করে সবাই বলে এখানে অলমোস্ট টোটাল $4 বিলিয়ন ইনভেস্ট হওয়ার কথা। আমার টাকা দিয়ে আমি পোর্ট কন্টেনার টার্মিনাল বানাবো, আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছে, যেহেতু আপনি জায়গাটার মালিক, বিল্ডিং আমি বানাবো, আপনাকে ভাড়া দিতে থাকবো, বিল্ডিং বানাবার পরেও যেহেতু জমির মালিক আপনি, আমি জমির ভাড়া আপনাকে দিতে থাকবো, এবং এই বিল্ডিং এ যারা ভাড়া নিতে আসবেন তাদের কাছ থেকে আমি আপনাকে, বা আমি নিব আপনার কাছ থেকে, এবং 25 বছর, 26 বছর, 27 বছর পর্যন্ত। তারপরে হয় রিনিউ হবে, না হয়। এটা তো টোটাল ইনভেস্টমেন্ট বাইরে। কিন্তু এই শর্তগুলো কেন উন্মুক্ত করা হলো না তখন? কেন ওপেন টেন্ডার করা হলো না? এই প্রশ্নগুলো তো এসেছিল। এগুলো জি টু জি থেকেও একটা ওপেন টেন্ডারে যাওয়া হয় না, এটি মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আরেকটি কথা আপনাকে বলি, যেটা আমি এটা হচ্ছে সিগনেটারি হচ্ছে পোর্ট এবং আপনার এটা হলো মার্কস লাইনার ওয়ার্ল্ডের নাম্বার 1 লাইনার অফ দি হোল ওয়ার্ল্ডে তারা অপারেট করছে। এমন একটা কান্ট্রি, যে কান্ট্রি ওয়ার্ল্ডের নাম্বার 1 অ্যান্টি কারাপশনে, ডেনমার্ক হচ্ছে পৃথিবীর নাম্বার 1, যেটা কোনো কারাপশন সহ্য করে না, কোনো লেনদেনের মধ্যে নাই। তাদের কথা ছিল একটাই, যে এই সময় কোনো বাংলাদেশের যে সরকার ছিল ওই সময়, তাদের কাছ থেকে তারা কোনো লেনদেনের আশা করে না, এবং লেনদেন তারা দেয়নি। এর আগে একবার এসেছিল, তারা চলে গেছিল, এই কথিত আছে লেনদেনের বিষয়ে, তারা আসেনি। এখনো আরো 2টা আসার কথা ছিল, পিএসএ আসেনি এখন পর্যন্ত, কারণ তাদের অভিজ্ঞতা খুব ভালো নয়। এটা নিয়ে আমার মনে, এটা নিয়ে খুব একটা কন্ট্রোভার্সি হয়েছে বলে মনে হয় না। আরেকটি নিয়ে কথা বলে, পানগাঁও টেন্ডার হয়েছে। এটা হচ্ছে পোর্ট, এটা পোর্ট একজন অপারেটর নিয়োগ করেছে, ওকে না করলে যদুতে করতে হলো, যদুকে না করলে মধুকে করতে হতো। হ্যাঁ, এটা কোনো বিদেশি নয়, এরা এখানে সাবসিডি, তাদের কোম্পানি এখানেই আছে, সেই কোম্পানির সাথে যুক্ত আছে একটা। এই জায়গাটাতে আমি আসার পরে আমি একটা বছর মানুষের পায়ে ধরা বাকি রেখেছি, যে ভাই আপনারা এটাকে অপারেট করেন, আপনারা এটাকে অপারেট করেন। এটা 137 কোটি টাকা তৈরি হয়েছে 2019 সালে বোধহয়, ঠিক আমার মনে নেই। প্রতি বছর 37 থেকে 40 কোটি টাকা লস দিতে হয়েছে এভরি ইয়ার। মানে কাজ হয় না, পড়ে আছে, পরিত্যক্ত। কত করে বললাম, একবার বলে ট্যারিফের কমালাম, আবার বলে কাস্টমকে সরালাম, কাস্টমকে ইউজ করালাম। দে আর নট ইন্টারেস্টেড। একটা জিনিস ইনভেস্ট করে পড়ে, তারা যদি রিভার রুটকে, আমার ইচ্ছা ছিল সম্পূর্ণ রিভার রুটকে আরো সচল করার, যাতে এই রাস্তা দিয়ে এই কন্টেনার উত্তরবঙ্গে যাচ্ছে, চিটাগং থেকে স্টার্ট করলো একদিন, উত্তরবঙ্গে গিয়ে বলতো 15 দিন, মাঝখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, কনজেশন, রাস্তা চলাফেরা করেন। আমাদের নদী আছে, আমরা নদীগুলোকে ইউজ করি না। সেটা একটা প্ল্যান ছিল, যে নদীগুলোকে রিভাইভ করে নতুন, এবং এই সিস্টেমে এখানে পোর্ট
চিটাগাং থেকে এখানে আসবে, এখান থেকে নর্থ বেঙ্গলে যাবে, এখান থেকে বরিশাল যাবে, বরিশাল থেকে খুলনা যাবে, বিস্তৃত একটা পরিকল্পনার মতো ছিল। হুম। এগুলো মানে অনেক সময় মানুষ বুঝে না বুঝে অথবা বিরোধিতার জন্য বিরোধিতা করে। কিন্তু মানুষ বুঝে না আর বুঝে বরং এই জায়গাতে আপনি যে দেখবেন, কিন্তু এই যে ওয়ার্কাররা ছিল তারা বসে থাকতো গো। তাদের ওটা হচ্ছে ডেইলি বেসিস, যদি কাজ হয় আপনি পয়সা পাবেন, কাজ না হলে পয়সা পাবেন। এটা কোনো বসেছিল আমাকে কান্নাকাটি স্যার কিছু করেন। এটা যখন দেওয়া হলো তারা ওখানকার ওয়ার্কার অ্যাসোসিয়েশন বললো, স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদেরকে বাঁচিয়েছেন। রেকর্ডেড কথাবার্তা। তো কিন্তু এই যে সবকিছু যা সম্প্রতি শুনে মানে দায়িত্ব ছাড়ার মোটামুটি সপ্তাহ দুয়েক হয়তো আগে এই ঘটনা, আপনিও চট্টগ্রামে গেলেন, তখনও শ্রমিকদের সাথে একটা বৈঠকের কথাও দিলেন আপনি, 12টার সময় বৈঠকের জন্য ডাকলেন, আমরা যে ভিডিওটা দেখলাম, পরে বৈঠক না করে চলে আসলেন, সেটি কেন করলেন? না কে বলে বৈঠক না করে চলে? গণমাধ্যম ইউ ডোন্ট হ্যাভ দি, কে সেটাই বললো দেখলাম আপনাকে? যে বৈঠক না করে। আমি 4টা বৈঠক করেছি, বন্দর কর্তৃপক্ষের সাথে করেছি। এই যারা শ্রমিক নেতারা যারা ওখানে, হুম, আমি নিজে নেমে তাদের সাথে কথা বলেছি। সেটা তারা দেখলাম। বলছে আমার সাথে এক্সক্লুসিভ কথা বলবে, হুম, তাদের সাথে আমি এক্সক্লুসিভ কথা বলেছি। আহ বর্তমান সরকার সমর্থিত তারা ছিল, তাদের সাথে কথা বলেছি। জামাত ইসলামের গ্রুপ ছিল, তাদের সাথে কথা বলেছি। চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তো বৈঠক না করে চলে গেলেন, এটা হুম। নট মি। পরে দেখলাম আই শ্রমিকরাও এম নট বিক্ষোভ এ পার্সন। করছেন, শ্রমিকরাও বিক্ষোভ জি, করছেন যে কোনো বৈঠক না করেই আপনি চলে আসছেন, সেই না, বিক্ষোভের শ্রমিকরা খবরটাও ভুল বলেছে। যে গণমাধ্যমে শ্রমিক দেখলাম। নেতারা আমার সাথে বসেছে, হুম, 14 জনের প্রথম ছিল 2 জন, সেখান থেকে 14 জন আসতাম। আমার 2 থেকে 3 ঘন্টা আমি তাদের যা অভিযোগ ছিল সব বলতে বলেছে, শুনেছি। হুম। আমাকে এটা আপনি বলতে আচ্ছা। পারবেন না যে বৈঠক করে আমি আমি নিজে গাড়ি থেকে নেমেছি, ওদের সাথে বসে হুম, দাঁড়িয়েছি, কথা বলেছি। ওরা আমাকে অনেক রকম স্লোগান দিয়েছে, ফাইন, অ্যাবসলিউটলি ওকে, আমরা কথা বলবো। বললো ঠিক আছে, আপনার সাথে আমরা কথা বলবো, আর কারোর সাথে কথা বলবো হুম, না। তো আপনাকে যে নিউজটা দিয়েছে হুম। ইটস টোটালি রং, মূলধারার গণমাধ্যমে এসেছে, অ্যাবসলিউটলি তারা রং। যে পরে বিক্ষোভ করছে জি, সেটি আসছে, হয়তো সবাই না দেখা করতে পারে বিক্ষোভটা, না, সেজন্য হয়তো না করেছে। সবাই হুম, সবাই তো দেখা করতেও চায়নি। জি, তারা প্রথমে বললো 2 জন, তারপর 2 জন থেকে তারা হলো 14 জন। তাদের বললো আমরা পোর্ট অফিসে কথা বলবো, পোর্ট অফিসেই কথা বলেছে আচ্ছা। এই যে ভুল 2 বোঝাবুঝি পার্টি। বলছেন, আপনি বলছিলেন যে বন্দর মানে এই চুক্তি নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে, বা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও, এমনকি জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান বা জুলাই ঘোষণাপত্র, সেইখানেও উনি বন্দর নিয়ে কথা বলেছেন, বন্দরের ব্যাপারে খুব আগ্রহ দেখা গেছে বন্দর চুক্তি করার ব্যাপারে। কিন্তু এই এটা তো মডার্নাইজ একটা বিষয় ছিল কি, আজকে চিটাগং পোর্ট 307-এ আছে, হুম, আরো নিচে ছিল। এটা যখন আমরা টেম্পোরারি নেভি, নেভি ঠিক না, ডকইয়ার্ডকে দেওয়া হলো পরিচালনার জন্য, তখন এটা একটু লিফট হয়েছে। তার মানে যে সঠিকভাবে পরিচালনা করলে লিফট হতে পারে। আপনাকে আন্তর্জাতিক অঙ্গনে পোর্ট কানেক্টেড করতে হবে। আজকে না দেন, কালকে না দেন, পরশু না দেন, এই সরকার সময় দেখবেন যে তারাও রিয়েলাইজ করছে যে একমাত্র আপনার প্রাইম পোর্ট চিটাগং, হুম, মাতারবাড়ি হতে আরো সময় লাগবে, অন্যান্য পোর্ট চিটাগং সমকক্ষ না। এটাকে এফিসিয়েন্ট করা দরকার আছে, মডার্নাইজেশন করা দরকার আছে, ওয়ার্ল্ডের সাথে লিঙ্ক করা দরকার আছে। আমাদের চিটাগং পোর্ট থেকে কিন্তু হুম, সরাসরি যায় না কোথাও। এটা হয় শ্রীলঙ্কাতে, না হয় আপনার সিঙ্গাপুরে। এটাকে ওখানে আবার রিশিপিং করা, হ্যাঁ। তো সেই জায়গায় আপনি সরাসরি নিতে গেলে আপনাকে ওই ধরনের বেশি এফিসিয়েন্সি লাগবে, ওই ধরনের মডারেশন লাগবে, ওই ধরনের লজিস্টিক্যাল ব্যবস্থাপনা করা লাগবে। তো সেটা যদি আজকে আমি বা আমরা করতে যাই, সেখানে আমি তো, যদি এতই খারাপ হতো তাহলে ভারতে কিন্তু এই কোম্পানি 5টা পোর্ট অপারেট করছে ইন্ডিয়াতে, ফাইভ অফ দ্য পোর্টস। করাচি পোর্টও দিয়ে দেওয়ার কথা আছে। জি। কিন্তু তো এই যে এগুলো এটা যে এতই খারাপ না, এটা যে ভালো, আসলে এই বিষয়গুলো সিদ্ধান্ত নেবার জন্য কি একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা দরকার ছিল না? কারণ যেটি বলছিলাম, শ্রমিক, ব্যবসায়ী, বিশ্লেষক, রাজনীতিবিদ, এমনকি বর্তমান এটা প্রধানমন্ত্রী তো তারেক হয়নি, রহমান, এটা তো হয়নি কাজে এটা নিয়ে হ্যাঁ, এটা যখন হয়নি, এটা নিয়ে আর তো কোনো কথা মানে বলার দরকার নেই। এটা তো আমি নিজেই বলেছি যে এটা কোনোভাবেই আমাদের ক্ষতি হয় এমন কিছু আমরা নৌ মন্ত্রণালয় থেকে আমরা করবো না। কারণ কিন্তু মন্ত্রণালয় যে ইনভলভমেন্ট, এটা খুবই খুবই অল্প। এটা আপনাকে বলি, এটা বিদেশি বিনিয়োগ। জি, এটার বিদেশি ইনিশিয়েটর আসলে বিনিয়োগটা কে ছিল? এটা নিয়ে কোনো চাপ বা ইনিশিয়েটটা কে করছিলেন? এটা অনেক আগের থেকে, আজকে থেকে না তো। জি, জি, 2019 সাল থেকে। এটা তো আজকে থেকে না। অ্যাকচুয়ালি যখন
এটা বিগত সরকারের সময় এদেরকে দেওয়ার কথা ছিল, ওই যে যেটা এখন সৌদি আরবিয়ার যেটা অপারেট করছে, হুম। হ্যাঁ, ওটা দেওয়ার কথা ছিল। ওটা না দিয়ে এদের সাথে এমওইউ সাইন করার পরে হঠাৎ করে চেঞ্জ করে দিচ্ছে। তারপর থেকে এরা ছিল এটার সাথে, এবং এরা চাচ্ছিল যে এখানে বিনিয়োগ তারা করে। তো আমি জানি না আমাদের সাথে ইউইর যে সমস্যা, আপনি জানেন 19 লাখ লোক ওখানে কাজ করে, হুম। অনেকের ভিসা এখন পাচ্ছে না। তারপর 147 জনকে জেলে পড়েছিল যাবজ্জীবন, তাদেরকে ডক্টর ইউনূসের কথা ছেড়ে দিয়েছেন। হুম। কাজে একটা হয়তো ওরকম কোনো কিছু ছিল। বাট আমি আবার আপনাকে পরিষ্কার করি, এর ভিতরে আমার রোল খুবই নেগলিজেবল। এটা আমি বলি, যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো G2G প্রজেক্ট প্রথমে হয় BIDA, হুম। বাংলাদেশ আপনার ইন্ডাস্ট্রি বলে, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, NPPPA, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ প্রজেক্ট অথরিটি। এরা হচ্ছে মেইন যারা ডিল করে, যারা নেগোশিয়েট করে। হ্যাঁ, আর চুক্তিটা হয় আপনার বাড়ির সাথে চুক্তি হলে আপনার সাথে হবে, হুম। কোর্ট চুক্তি করবে। এখানে কিন্তু মিনিস্ট্রি অফ শিপিং চুক্তি করে না, চুক্তি করে জি, মানে আপনার যেহেতু আপনার মিনিস্ট্রি অফ শিপিং। দায়িত্বটা বা আপনার কন্ট্রিবিউশনটা ওখানে নেগলিজিবল ছিল, আপনি বলছিলেন। মানে কিন্তু এই যে প্রশ্নটা উঠলো, মানে এই বন্দরের প্রসঙ্গ বলি বা বে টার্মিনালগুলোর কথা বলছেন, সেই চুক্তিগুলোর ক্ষেত্রে বা চুক্তির বিষয়ে বিশেষ যে আগ্রহ, তারপরে দেখলাম আমরা একদম নির্বাচনের 72 ঘন্টা, মানে মেয়াদ শেষ হওয়ার, নির্বাচনের না, মেয়াদ শেষ হওয়ার 72 ঘন্টা আগে বাণিজ্য চুক্তি সই করে গেল অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের। সেটা বাণিজ্য চুক্তি বা বাণিজ্য এলাকা জিজ্ঞেস করেন, হ্যাঁ, আমি বলতে পারবো না। আপনার এটা হ্যাঁ, শুধুমাত্র এটা বলেন যে আসলে অনির্বাচিত বা জবাবদিহিতাহীন একটা সরকার এই যে চুক্তিগুলোর মানে এতটা উদ্যোগ নেওয়া বা অনির্বাচিত, চুক্তি- শোনেন আপনাকে আবার আবার বলি, দিস ইজ নট নট ইন্টারমিডিয়েট, এটা অন্তর্বর্তীকালীন সরকার ঠিকই, এটা কেয়ারটেকার গভর্নমেন্ট নয়, হুম। যে এখানে তারা কিছুই করতে পারবে না। ইলেকশন যাওয়ার আগেই দেওয়া হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট ডিসাইডেড যে আমরা ইলেকশন দিয়ে চলে যাব। ইলেকশন দেওয়ার কোনো ম্যান্ডেট ছিল কেয়ারটেকার এই অন্তর্বর্তীকালীন সরকার? বলা হয়েছিল 3 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, 6 মাসের মধ্যে করতে হবে, 1 বছরের মধ্যে করতে হবে। মেয়াদ ছিল না, কিন্তু করতে তো হবে, এটা তো তাদের কাজ ছিল। করতে তো হবে, করতে করতে হবে। এই এই সিদ্ধান্তটা কারা নিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, আমরা নিয়ে বলেছি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইলেকটেড গভর্নমেন্টের অনেক কাছে চাপ দিয়ে ছিল, চলে যাই। অনেক চাপ ছিল রাজনৈতিক চাপ মানে বিএনপি তো না, রাজনৈতিক দলগুলোর, একমাত্র বিষয় বানিয়ে ফেলেছে। শোনেন, রাজনৈতিক দলগুলো কত চাপ ছিল আমি জানি না, আমাদের উপরে চাপ ছিল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলেন, তারপরে আপনার সবকিছু, সামাজিক সিচুয়েশন বলেন, এটার সাপোর্ট তো আমাদের কাছে নাই। সাপোর্ট থাকে সাধারণত ইলেক্টেড গভর্নমেন্টের কাছে, কারণ তাদের একদম গ্রাসরুট লেভেলে তাদের অর্গানাইজেশন আছে। দিস ইজ, আরেকটা হলো যে আপনি তো হাউ লং ইউ কুড প্রলং, 1 বছর, ম্যাক্সিমাম 2 বছর, তারপরে তো ক্ষমতা, অনেক জিনিস আছে যেটা মানে অন্তর্বর্তীকালীন সরকারের বা আমাদের পক্ষে সম্ভব ছিল না। ওই কারণে আমাদের এখানে সবাই এক্সপার্ট ছিল, প্রত্যেকের অভিজ্ঞতা নিয়ে আসেনি। কাজে এখানে অনেক ফ্ল ছিল, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো এখন এখন সরকার, ইলেক্টেড গভর্নমেন্ট আছে, ইলেক্টেড গভর্নমেন্ট রেক্টিফাই অনেক জিনিস। কিন্তু এই যে আজকে মাত্র আমি অনেক সোশ্যাল মিডিয়াতে শুনছিলাম যে ব্যাংক খালি, বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা নেই। এখন এই সন্ধ্যার সময় দেখলাম যে IMF থেকে বলা হয়েছে কত রিজার্ভ বাংলাদেশে আছে, 30 পয়েন্ট সাম বিলিয়ন ডলার, যেটা ছিল 114 বিলিয়ন ডলারে 1.5 বছর আগে। তো এইগুলো অনেক কিছু আপনারা শোনেন, সোশ্যাল মিডিয়া ওপেন, শোনা গেল অমুক দেশ থেকে পালায় যাচ্ছিল, বা অমুক এয়ারপোর্টে গিয়ে একা দাঁড়াচ্ছিল, তারপর দেখা যায় না উনি তো এখানে বলতে আছেন, উনি অন্য কাজ করছেন। তো সোশ্যাল মিডিয়া পরিষ্কার আছে, কথা বলে, বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্যটা শুনি না আমরা, তখনই আসলে সোশ্যাল মিডিয়ায় এই গুঞ্জন আপনাদের কাছে শোনেন, এই কথাটা আমি বলি, বিডা চেয়ারম্যান এখনো আছে, স্টিল ইন পোস্ট, আশিক চৌধুরী কিন্তু এখনো আছে, কিন্তু আপনি জানেন, জি। প্লিজ টক টু হিম, প্লিজ টক টু হিম, he is not only বিডা চেয়ারম্যান, is also PPP অথরিটি। তার সাথে কথা বলেন, এই চুক্তির ব্যাপারে কোনটা দেখানো হয়, কোনটা দেখানো হয় না, কেন হয় না, এগুলো সব উত্তর আপনি তার কাছ থেকে পাবেন।
জি, কিন্তু সেই উত্তরগুলো আসলে অন্তর্বর্তী সরকারের সময় এতটুকু পর্যন্ত পাওয়া যায় নাই। তখনও মানে আমি যে বাণিজ্য আমি এই চুক্তি হ্যাঁ, আমি এই চুক্তি নিজেও দেখিনি। বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল কতগুলো জায়গায়, যে সমস্ত জায়গায় পয়েন্ট আউট করা হয়েছিল বাণিজ্য চুক্তি, এবং বাণিজ্য চুক্তি তো এক ধরনের, আমি জানি না আর এগুলো চুক্তি তো এই গভর্নমেন্ট যদি চাতে এখনই ক্যান্সেল করতে পারে, পার্লামেন্টে নিলেই তো। এত কি সহজ? ডোনাল্ড ট্রাম্পের চিঠিও পাঠিয়ে দিয়েছেন একটা শুভেচ্ছা আচ্ছা, বার্তা জানিয়ে। ডোনাল্ড ট্রাম্পের চিঠি যদি পাঠিয়ে থাকে, আপনি যখন বলছেন কথাটা, তা আমার মুখ থেকে আপনি কি শুনতে চাচ্ছেন? না, আপনার কাছ থেকে শুধু এটা শুনতে চাচ্ছি যে অন্তর্বর্তী সরকার যার জবাবদিহিতা নাই তারা এই চুক্তিটা করে যাওয়াটা কি একটা কে বলে আপনার জবাব দিতে? আমরা জবাব দিতে নাই, না হলে এতগুলো কাজ করলে কি হবে? এতগুলো অর্ডিন্যান্স তৈরি করলো কিভাবে? এতগুলো এতগুলো এর জন্য অ্যামেন্ডমেন্ট আপনাদের আনলো ধরা যাবে? কিভাবে? আপনাদেরকে আর কোথায় কে পাবে? মানে আপনারা আর কিভাবে আপনাদেরকে জবাবদিহি করবে এর জন্য? এখন পার্লামেন্টে নিয়ে জবাব দেবেন যে এটা হবে কি হবে না। ফাইনালি তো এগুলো তো ফাইনাল করার কোনোটাই ফাইনাল জি, নয়। কিন্তু চুক্তির তো একটা বলা বাধ্যবাধকতা হচ্ছে যে তৈরি কোনো হয়ে যায়। চুক্তির থেকে আপনি ওয়াক আউট করতে পারেন, এবং এটা আলটিমেটলি এটা হচ্ছে গো টু পার্লামেন্ট। এগুলো তো অর্ডিন্যান্স করে করা হয়েছে, প্রধানমন্ত্রী জি, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স হয়েছে, জি। বাতিল করে দিন। চুক্তি থেকে ওয়াকআউট করা যে এত সহজ না সেটা আমরা দেখলাম। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার পরেও শুনেছিলাম ভারতের সাথে সব চুক্তি নাকি প্রকাশ করা হবে, অনেক থেকে বেরিয়ে আসা হবে, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। এত সহজ না বলেই নিশ্চয়ই। ভারতের সাথে কি চুক্তি ছিল এটা কেন প্রকাশ করা হয়নি? এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে অর্থনৈতিক বিভাগকে, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে রেলওয়েকে,